তো আজকে আমরা যে জিনিসটা দেখব, আপনাদের এখন ওই ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করার বিষয়গুলো আসবে। ক্লাস ডায়াগ্রাম টিউটোরিয়াল স্টুডিও আপনাদেরকে দিবে, বাট ক্লাস ডায়াগ্রাম ইটসেলফ ক্যান হ্যাভ মেনি ডিফারেন্ট থিংস। ওকে, আমরা আমাদের কোর্সের জন্য সবকিছু, সব ধরনের রিলেশনশিপ, সব ধরনের ডিটেলস আমরা আনতে পারবো না। So we need to be limited to certain aspect of the class diagram. তো এইটার জন্য আমরা আমাদের যে এসওডি পুল আছে ওনাদের সাথে একটা টিউটোরিয়াল সেশন হবে, যে অ্যাকচুয়ালি আপনাদের জন্য টিউটোরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে কোন জায়গাগুলোতে ফোকাস দেওয়া দরকার। ওকে, পুরনো ক্লাস ডায়াগ্রাম যদি আপনি খোলেন, যদি পানও বন্ধু বান্ধবের কাছ থেকে, ওগুলো নিবেন না, কারণ ওগুলো ভুল আছে। ইচ অ্যান্ড এভরি ক্লাস ডায়াগ্রাম হ্যাজ মিস্টেক্স। তাহলে ওটাকে বুঝতে চাইলে আপনি ভুল শিখবেন। ওকে, তো ক্লাস ডায়াগ্রামে মিস্টেক থাকলেও কিন্তু ভালো গ্রেড আসে, কারণ কতটুকু মিস্টেক, বা আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু করার ট্রাই করেছেন কিনা, এই জিনিসগুলো ম্যাটার করবে। তো কাজেই ক্লাস ডায়াগ্রাম, পুরনো পিডিএফ টিডিএফ থাকতেই পারে আপনার কাছে, যেহেতু অনেক সেমিস্টার ধরে স্টুডেন্টরা করছে, আপনি চাইলে হয়তো কিছু কালেক্ট করতে পারবেন। ডোন্ট টেক দ্যাট অ্যান্ড রিপ্লিকেট দ্যাট ইন ইউর প্রজেক্ট, তাহলে আপনার ইউ লুজ মার্ক। আপনাকে চেষ্টা করতে হবে সঠিক ক্লাস ডায়াগ্রাম বানানোর জন্য। তারপরেও কিছু প্রবলেমস থাকবে, দ্যাটস ফাইন। তাহলে সেইটাই আপনাদেরকে আমি তো ক্লাসে করাবো, প্লাস স্টুডিও আপনাদেরকে টিউটোরিয়াল দিবে, আর বিফোর দ্যাট ওনাদের সাথেও একটা সেশন হবে, যাতে যতটুকু যেখানে দরকার শুধু সেই জায়গাগুলোতে ওনারা ফোকাস করবে। ঠিক আছে? তো ক্লাস ডায়াগ্রামে ক্লাসের সবকিছু তো আমরা এখনো জানি না। আমরা উই হ্যাভ টকড অ্যাবাউট হোয়াট ইজ ক্লাস, ইট ক্যান হ্যাভ ফিল্ডস অ্যান্ড মেথডস। আমরা ফিল্ডগুলোর স্কোপ নিয়ে কথা বলেছি, অর্থাৎ ফ্রম ওয়্যার দোজ ফিল্ডস অর মেথডস ক্যান বি অ্যাক্সেসড। ওকে, মেথডগুলো কোন জায়গা থেকে কল করা যাবে, অবজেক্টগুলো কোথায় দেখা যাবে, ফিল্ডগুলো কোন জায়গা থেকে রিড রাইট করে, দিস আর দ্য স্কোপ: private, public, protected and package. So we discussed 4 type of scope, right? Okay. এর বাইরেও আমাদের আরো কিছু কোয়ালিফায়ার আছে যেগুলো we did not discuss, so that actually defines certain qualities to our fields or methods. That's why we call them qualifiers. Okay, তো সেগুলো আজকে আমরা আগে কভার করব। So we'll talk about static field, static method, okay, final field, method and class. So এগুলো আমরা আগে কভার করব, then we'll continue with inheritance. Okay, then continue with multiple inheritance. আমরা লাস্ট উইকে মাল্টিপল ইনহেরিটেন্স নিয়ে কথা বলেছিলাম, ইফ আই এম নট রং, রাইট? এই যে মেথড ওভাররাইডিং এর সময় তো আমরা ইনহেরিটেন্স নিয়ে কথা বলেছি, রাইট? ওকে, ঠিক আছে। এখন স্ট্যাটিক ফিল্ড মানে কি? ইফ ইউ নো ইউ নো, ইফ ইউ ডোন্ট নো এটা গেস করে লাভ নাই। So let's look into a diagram. ইমেজ কোথায়? ইমেজ স্ট্যাটিক, দেখেন তো স্ট্যাটিক কোথায়? static field. Okay, okay. Now before getting into the diagram, if I ask you
Student is a class, okay, and ID, name, CGPA, these are the fields. Now if I have 10,000 student and your ID is integer, how many integers will be in your memory or database? Huh? আমার 10,000 স্টুডেন্ট আছে এবং আমি বলছি নয়েজ বন্ধ করেন, আমি বলছি যে আইডি একটা ফিল্ড, তাহলে আইডি তো একটা ইন্টিজার, ফিল্ডের টাইপ ইন্টিজার, তাহলে আইডির জন্য কতটুকু জায়গা দরকার? 4 বাইট। Now I have 10,000 students. Now all of them will have their own 4 bytes to store their own ID. তাহলে এই 4 বাইটটা কোথায় অ্যালোকেট হবে? ইটস পার্ট অফ দ্য নিউ ইনস্ট্যান্স। আপনি যখন বলছেন নিউ স্টুডেন্ট, ইট ইজ অ্যালোকেটিং মেমোরি ফর দ্য স্টুডেন্ট। Now what that memory contains? ওই ইনস্ট্যান্সের মেমোরি contains the cumulative memory of the fields. তাহলে আমার আইডি, সিজিপিএ, গ্রেড ইত্যাদি যা আছে এদের সবার জন্য তো কিছু কিছু মেমোরি দরকার। এই কালেকটিভ মেমোরিটাই হচ্ছে আমার অবজেক্টের মেমোরি, রাইট? সো উই ক্যান সে the field, the object which has its own memory for the field, we call it instance level field. Okay, the memory of the field belongs to the instance memory. Okay, instance level বা non static field. Okay, তাহলে a field whose memory belongs to the instance memory created by new. হ্যাঁ, তো এখন আমি যদি বলি যে প্রিন্ট আইডি, ও আমাকে কোনো ভ্যালু প্রিন্ট করতে পারবে? আমাকে বলতে হবে প্রিন্ট আসিফ ডট আইডি, তখন আসিফের মেমোরি স্পেসে গেলে ওই 4 বাইট পাবে। আমি যখন বলবো যে আপনার নাম কি, হ্যাঁ রত্না ডট আইডি, তখন রত্নার মেমোরি স্পেসে গিয়ে তার আইডিটা সে পাবে। তাহলে এভরি ইনস্ট্যান্স হ্যাজ ইটস ওন ইন্টিজার টু স্টোর দ্য আইডি। তাহলে আইডি ইজ এ ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। ওকে, এখন এই কথাটা আমরা বলি নাই কারণ বাই ডিফল্ট সবই ইনস্ট্যান্স লেভেল ফিল্ড, but there also can be some field which are not instance level field. Okay, তাহলে এখন আসেন আমরা যদি ডায়াগ্রামটাতে যাই। Now let's say student has field ID, name, CGPA. Are they instance level field? Yes. Every student has its own memory to store his or her own ID value, name value, and CGPA value. So these field memory are not shared memory. Every instance has their own memory for those fields. এখন আপনার ইউনিভার্সিটির নাম কি? আইবি। আপনার ইউনিভার্সিটির নাম কি? আপনার ইউনিভার্সিটির নাম কি? So now you see the value is same if the university name is a field for all objects. তাহলে আমার যদি 30,000 স্টুডেন্ট থাকে, is it a good idea to create 30,000 string to store the same value? I am wasting the memory. I am overloading the database. Because the value cannot be differ. Everybody will have same value for that field. তাহলে আমরা এটাকে বলতে পারি যে shared field. The value is shared among all the instances. তখন আমরা সেটাকে বলবো static field. তাহলে in this particular example, university name, the fourth field is a static field. এখন আমরা যখন বলেছি যে Asif equal to new student, this memory was created for Asif.
Shofik equal to new student, এই যে গোল বৃত্ত দেখছেন, let's assume that is the memory space for Shofik and that is the memory space for Luna. So 3 student objects are instantiated and these are the memory space for Asif, Shofik and Luna. Now you see Asif, Shofik and Luna has their own memory for the non-static field or regular field ID name CGP. But where is the memory of university name? The memory of university name is not part of the instance. It is allocated at the class memory space. And the value is stored there, and every object actually can refer to that memory as a shared memory. So they have the handle inside every object, the string handle, but প্রত্যেকটা হ্যান্ডেলই একই ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। And you can have multiple handle for an instance. Okay? এটি কি আপনারা বুঝতে পারেন যে একটা ইনস্ট্যান্সের একাধিক হ্যান্ডেল থাকতে পারে? বুঝতে পারেন না? না হলে আরেকটা ডায়াগ্রাম দেখাবো। দেখেন তো, মাল্টিপল হ্যান্ডেল বা 2 হ্যান্ডেল 1 ইনস্ট্যান্স। এই যে, হ্যাঁ। এখন ধরেন আমি যদি বলি যে স্টুডেন্ট S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে S1 একটা হ্যান্ডেল and this is the instance created in here. So S1 is pointing to that. এখন আপনি যদি বলেন S2 ইকুয়াল টু S1, তাহলে কি একটা ক্লোন অবজেক্ট তৈরি হবে? নো, আপনি হ্যান্ডেলকে হ্যান্ডেলে অ্যাসাইন করতেছেন, তাহলে ইটস লাইক এ পয়েন্টার। তাহলে আপনার S1 একটা পয়েন্টার যে একটা ইনস্ট্যান্সকে পয়েন্ট করে। এখন আপনি এই পয়েন্টারের কপি বানাচ্ছেন S2 ইকুয়াল টু S1, তাহলে ও ওই ইনস্ট্যান্সকে পয়েন্ট করে, ও তখন ওই ইনস্ট্যান্সকে পয়েন্ট করবে। তার মানে কি এখন দ্য ইনস্ট্যান্স হ্যাজ 2 হ্যান্ডেল। আপনি যদি বলেন যে S1 ডট গেট আইডি, এখান থেকে ভ্যালু পাবেন, S2 ডট গেট আইডি এখান থেকেই ভ্যালুটা পাবেন, একই ভ্যালু, একই ইনস্ট্যান্স। সো আমার স্ট্রিংও তো একটা ক্লাস, তাহলে যে স্ট্রিং এর যে মেমোরি, এটা কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্ট অবজেক্টের ভেতরে এই স্ট্রিং এর মেমোরি থাকবে না। তাহলে দেয়ার উইল বি এ সেন্ট্রাল মেমোরি, ওয়ান পিস অফ স্ট্রিং। আমার ডাটা টাইপ স্ট্রিং বলে আমি স্ট্রিং বলছি, যা খুশি হতে পারে। তাহলে আমার একটা ওয়ান পিস অফ স্ট্রিং তৈরি হবে। এখন আমার 30,000 স্টুডেন্ট আছে, প্রত্যেকের মধ্যে একটা করে স্ট্রিং থাকবে না উইথ দ্য ভ্যালু আইডি। ইনস্টিড outside of the instance there will be a string, তাহলে ওইটা হবে ক্লাস মেমোরি স্পেসে, যেখানে প্রত্যেকটা স্ট্রিং এর ভেতরে যেহেতু এটা একটা ফিল্ড, that field name is the handle. Now all instance that field will refer to the same instance which is outside. তার মানে এটা হচ্ছে আমার একটা shared field. The value of the field is shared across the instances, কারণ একই মেমোরি থেকে তারা ওটাকে রিড করছে। একজন যদি আপডেট করে সবার জন্য আপডেট হয়ে যাবে, কারণ একই মেমোরিতে সেটা আপডেট হচ্ছে। So if there is a field like that, then that is static field. বুঝতে পেরেছেন? Any question? জি বলেন। দুইটা 10-এ আমাকে একটা রিমাইন্ডার দিয়ে তো ব্রেক দিব, 2:15-এর মধ্যে ব্রেক দিব, যাতে আপনারা আবার 2:35 এর মধ্যে ফেরত আসতে পারেন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ স্ট্যাটিক ফিল্ড? না, এটা তো আমি এক্সাম্পল দিলাম, আপনি নিজে একটা এক্সাম্পল দেন। এখানে স্টুডেন্ট ক্লাসে যদি ইউনিভার্সিটি নেম একটা ফিল্ড হয়, then it qualifies to be static field. Does it? স্টুডেন্ট ক্লাসে ইউনিভার্সিটি নেম থাকলে সেটাকে স্ট্যাটিক হবে না নন স্ট্যাটিক হবে?
ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা ক্লাস, সেখানে ইউনিভার্সিটি নেম যদি একটা ফিল্ড হয়, will it be a static field or non-static field? Non-static. Non-static হইলে তো সবার মধ্যেই ওই ইউনিভার্সিটি নেমটা মেমোরি হিসাবে থাকবে। হ্যাঁ, ওনার অবজারভেশনটা ঠিক আছে। It depends on the context of your application. Now, if your application student class is a model class of your IRAS, then university name same. তাহলে তো এটা স্ট্যাটিক হবে। তাহলে আমার এই এখন নর্থ সাউথে যদি 40,000 স্টুডেন্ট থাকে শুরু থেকে, তাহলে 40,000 স্টুডেন্টের অবজেক্টের ভেতরে 40,000 স্ট্রিং তৈরি করার তো প্রয়োজন নাই, কারণ সবার ইউনিভার্সিটি নেম নর্থ সাউথ, বা আমাদের ক্ষেত্রে আইএস এর ক্ষেত্রে সবার ইউনিভার্সিটির নাম আইইউবি। তাহলে ইউনিভার্সিটি নেম কোয়ালিফাইজ টু বি স্ট্যাটিক or non-static? Static if it is specific to a particular university বা পার্টিকুলার কলেজ বা স্কুল। এখন ধরেন ইউজিসি একটা অ্যাপ বানাচ্ছে, ওখানেও তো একটা স্টুডেন্ট ক্লাস থাকবে, সেখানেও তো ইউনিভার্সিটি নেম থাকবে ওই স্টুডেন্টের। নাও ইন দ্যাট কেস উইল ইট বি স্ট্যাটিক অর নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক। তাহলে এটা কনটেক্সচুয়াল। এখন ওখানে নন স্ট্যাটিক হিসাবে এই ফিল্ড রাখাটা জরুরি, এখানে স্ট্যাটিক হিসাবে এই ফিল্ড রাখাটা রাখতে পারি, কিন্তু এই ফিল্ড রাখারই দরকার নাই। এই ফিল্ডটা রাখার কি দরকার? আমি তো জানি সবার ইউনিভার্সিটি নেম আইবি, এটা গোটা করে আবার একটা ফিল্ডে রাখার দরকার, সেই ফিল্ডটা আননেসেসারি। কাজে স্ট্যাটিক ফিল্ড যে সবসময় রিলেভেন্ট তা না, এখানে আমি জোর করে রেখেছি আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য, যে যদি রাখতাম তাহলে এটা স্ট্যাটিক হতো, বাট ইটস আননেসেসারি, মানে ইটস প্রয়োজন নাই, বিকজ ইট ইজ ফিক্সড। তাহলে স্ট্যাটিক ফিল্ডের কি কোনো ইউজ নাই? অবশ্যই আছে। এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য এটা অপ্রয়োজনীয়, বা না রেখেও আমরা কাজটা অ্যাচিভ করতে পারি, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে স্ট্যাটিক ফিল্ড লাগে। ফর এক্সাম্পল, আপনি যখন ফেসবুকে লগ ইন করেন তখন একটা সেশন অবজেক্ট ক্রিয়েট হয়, সেশন, ওকে? সো ইফ ইউ ডোন্ট, যেমন আইরাস, আমি যদি আইরাস লগ ইন করে বসে থাকি, অনেকক্ষণ যদি আমি ইন্টারাক্ট না করি, কি হয়? লগ আউট করে দেয়, অটোমেটিক সেশন আউট করে দেয়, টাইম আউট করে দেয়। এখন আপনার সেশন অবজেক্টটা কতক্ষণ থাকবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইম আউট পলিসি। হ্যাঁ, তো এখন যখন আপনি একটা ফেসবুক লাইভ করছেন, লাইভ করেন না কখনো? হ্যালো গাইস, আমি এখন, করছেন কখনো? করেন নাই? আসলেই করেন নাই না সংকোচ বোধ করছেন? হ্যাঁ, আচ্ছা। তো আপনি যখন ফেসবুক লাইভ করেন তখন ওখানে একটা কাউন্ট দেখে না, ওয়াচিং কতজন? তো আপনার ফেসবুক ফ্রেন্ড আছে কত? 2200, 2200? না, আরো কম ফলোয়ার্স আছে। আচ্ছা, মানে আপনি কোটা এক্সিড করছেন, এখন আর নতুন ফ্রেন্ড সম্ভব না, ফলো মি। আচ্ছা, তো ধরে নিলাম আপনার 2200 ফ্রেন্ড, তা আপনি খুব এনথুসিয়াস্টিক, সাজেক চলে গেলেন, হ্যাঁ, বুলেট 350 নিয়ে, তো করে গেলেন, তো সাজেকে গিয়ে লাইভ করছেন, গাইস আমি এখন, ইঞ্জিন খুব বেশি হিট হয় নাই, এইসব দিচ্ছেন, কিন্তু আপনি হতাশ, ওয়াচিং মাত্র 7 আউট অফ 2200। তো ওই যে কাউন্ট দেখায় না 7, হ্যাঁ, তো তখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে পাঠালেন, আই এম ডুইং লাইভ ফ্রম সাজেক। আচ্ছা, তো দেখলেন এখানে একজন ঢুকছে, 8 হলো। তাহলে এই যে 8 বা 7, দিস ইজ অ্যাকচুয়ালি সেশন কাউন্ট। আপনার এই লাইভে কতজন ভিউ করতেছে তার একটা কাউন্ট। এখন এই কাউন্টটা কিন্তু এই যে 8 জন দেখতেছে, সবাই কিন্তু 8 দেখতেছে, একজন বের হয়ে গেলে ওটা কি হবে? সবাই 7 দেখবে। 2 জন যোগ হলে কি হবে?
সবাই 9 দেখবে, 9 জনই 9 দেখবে। তাহলে এই যে কাউন্টের ভ্যালু, এটা একটা শেয়ার্ড ভ্যালু। তাহলে সেশন ক্লাসে আপনার ভিউ কাউন্ট বা সেশন কাউন্ট একটা স্ট্যাটিক ফিল্ড। ঠিক আছে, এখন সেশন ক্লাসের বাকি ইনফরমেশন কি হতে পারে? ইউজার আইডি, তাই না, আইপি অ্যাড্রেস, কোন আইপি থেকে আপনি কানেক্ট করেছেন, টাইম, ওকে, এগুলো হচ্ছে আবার নন স্ট্যাটিক ফিল্ড। অবশ্যই কতজন লাইক করলো, কতজন কমেন্ট করলো, এই কাউন্ট ইজ অলওয়েজ স্ট্যাটিক ফিল্ড। ঠিক আছে, স্ট্যাটিক ফিল্ড অফ হুইচ ক্লাস? ধরেন একটা ক্লাসের নাম হচ্ছে ফিড পোস্ট, তাহলে আপনার ফেসবুকে যে ফিড পোস্ট, তাহলে ফিড পোস্ট রেকর্ড যদি একটা ক্লাসের নাম হয়, সেই ক্লাসের স্ট্যাটিক ফিল্ড হবে লাইক কাউন্ট, কমেন্ট কাউন্ট, so that everybody will see the same value, তাই না? এখন আমি যখন আপনার ওই ফিড পোস্টটা দেখব, তখন আমার সিস্টেমে কিন্তু ওই ফিড পোস্ট অবজেক্টের ডাটাগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ফিল্ড। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ স্ট্যাটিক ফিল্ড। তো স্ট্যাটিক ফিল্ড টিপিক্যালি, থিঙ্ক অ্যাবাউট ইউর ক্লাস, ইজ দেয়ার এনি ফিল্ড which will be same for all instance? এখন দেখেন, আপনার যদি অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট না করেন, আইডি ডাজ নট এক্সিস্ট, নেম ডাজ নট এক্সিস্ট, সিজিপিএ ডাজ নট এক্সিস্ট, বিকজ আমার আসিফকে আমি নিউ করি নাই, তাহলে আসিফের আইডির মেমোরি আসবে কোত্থেকে? কিন্তু আপনি একটাও ইনস্ট্যান্স ক্রিয়েট করেন নাই, বাট স্টিল স্ট্যাটিক ফিল্ডের মেমোরি কিন্তু থাকবে। তাহলে স্ট্যাটিক ফিল্ড থাকা না থাকা, ইনস্ট্যান্স এক্সিস্ট করে কি করে না তার উপর ডিপেন্ডেন্ট না। আপনি স্ট্যাটিক ফিল্ড যদি ডিক্লেয়ার করেন একটা ক্লাসে, ওয়ান্স ইউর আইডি রিকগনাইজ ইট অ্যাজ এ ক্লাস, অ্যাজ এ টাইপ, ইট উইল অ্যালোকেট মেমোরি ফর দ্যাট স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড পুট দ্য ইনিশিয়াল ভ্যালু যেটা আপনি রাখবেন। ঠিক আছে, তাহলে এটা হলো। এখন দেখেন, আমি যদি আইডিটা প্রিন্ট করতে চাই, এই 1 2 3 আইডিটা প্রিন্ট করতে চাই, তাহলে হু শুড বি দ্য ক্লায়েন্ট? আসিফ। আর যদি এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই, এটা প্রিন্ট করতে চাই, লুনা। তাহলে আমার নন স্ট্যাটিক ফিল্ডের ক্লায়েন্ট হচ্ছে ইনস্ট্যান্স নেম, ইনস্ট্যান্স রেফারেন্স বা ক্লাস ভেরিয়েবল বা ক্লাস হ্যান্ডেল, যাই বলেন। ওকে, নাও উই নো দিস আর দ্য সিনোনিম, ইন্টারচেঞ্জেবল আমরা ইউজ করতে পারি। অবজেক্ট নেম, ওকে, ইনস্ট্যান্স রেফারেন্স নেম, ক্লাস হ্যান্ডেল, ক্লাস ভেরিয়েবল নেম, সবই বেসিক্যালি এখানে আসিফ। তাহলে আসিফ ডট, তাহলে গেট ইউনিনেম, ইউনিনেম কি স্ট্যাটিক ফিল্ড না? আমি যদি গেট সিজিপিএ বা গেট আইডি মেথড কল করতে চাই, দ্য ক্লায়েন্ট শুড বি আসিফ। ইউনিনেমের মেমোরি তো আর আসিফের মধ্যে নাই, শফিকের মধ্যেও নাই, লুনার মধ্যেও নাই। ইউনিনেমের মেমোরি বিলং টু ক্লাস মেমোরি স্পেস। তাহলে এইটা কোন ক্লাসের মেমোরিতে আছে সেটা তো আমাকে জানতে হবে। ইউনিনেম নামে তো অন্য একটা ক্লাসেও থাকতে পারে একই নামে ফিল্ড, তাহলে এটার মেমোরিটা তো ইনস্ট্যান্সে নাই। তাহলে এটা স্ট্যাটিক ফিল্ড হলে এটার মেমোরিটা কোনো না কোনো ক্লাসের মেমোরি। কোন ক্লাস? সো দেন ক্লাস নেম উইল বি দ্য ক্লায়েন্ট। তাহলে স্টুডেন্ট ডট গেট ইউনিনেম। আপনি যদি এখানে বলেন আসিফ ডট গেট ইউনিনেম, এটা ভুল হবে, বিল্ড এরর হবে, কারণ এটা যদি গেট ইউনিনেম স্ট্যাটিক মেথড হয়। এখানে আমরা আবার কথা বলছি স্ট্যাটিক মেথড নিয়ে। তাহলে এখন একটা মেথডের ক্লায়েন্ট কেন আসিফ হতে হবে বা ইনস্ট্যান্স হতে হবে? কারণ ওই মেথডটা নন স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে পারে। তো ধরেন আমি যদি বলি যে প্রিন্ট ইনফো বা শো স্টুডেন্ট ইনফো, তাহলে এই মেথড আইডি এন্ড সিজিপিএ, তাহলে অবশ্যই দ্যাট মেথড শুড হ্যাভ অ্যাক্সেস টু নন স্ট্যাটিক ফিল্ড। তাহলে মেথডটা নন স্ট্যাটিক। So to call a non-static method, we need a instance client.
The instance client can be anonymous instance, যেমন new student dot something অথবা s dot something. S is a name or handle or reference to the instance. We are giving a name. তাহলে name হোক আর unnamed হোক, একটা instance should be the client for a non-static method which is potentially will access non-static field. কারণ ও যদি না জানে যে আসিফ আমার ক্লায়েন্ট কিনা, তাহলে আমি বুঝবো কি করে কোন ইনস্ট্যান্সের মেমোরিতে গিয়ে ওটা অ্যাক্সেস করতে হবে। তো তাহলে the method need to know who is the client, which is, that's why the client is the instance. আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ কার গ্রেড ইউজ করবো আমি, তাহলে ক্যালকুলেট সিজিপিএ need to know I need to look into the memory space of Asif for his grades to calculate the CGPA. Or if it is Luna.calculate CGPA, then it knows, okay, for this call, my client is Luna. So I look into Luna's memory space for the grades to calculate the CGPA. So if a method access your non-static field, then the method is also non-static. Then of course its client has to be an instance. Unnamed হোক অথবা একটা objective variable name হোক বা class handle. On the other hand, আপনার এখানে স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট কে, এখানে ক্লায়েন্ট কে ক্লাস নেম, তাহলে ও শুধু সেই মেমোরিটাই অ্যাক্সেস করতে পারবে যেটা ক্লাস স্পেসে অ্যাভেলেবল। কারণ ওর তো কোনো ক্লায়েন্ট তো আর কোনো আসিফ না বা শফিক না বা লুনা না, কাজে ও চাইলেও কিন্তু আইডি নেমসিটিতে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে স্ট্যাটিক মেথড ক্যান অ্যাক্সেস অনলি স্ট্যাটিক ফিল্ড। And the client of static method is not any instance, an unnamed instance, anonymous instance, or the class handle, rather the class name. Okay? এটি কি আমরা বুঝতে পেরেছি? অন্য মেথডও পারবে, কিন্তু আমি উল্টাটা বলেছি। আমি বলেছি যে স্ট্যাটিক মেথড ক্যানট অ্যাক্সেস নন স্ট্যাটিক ফিল্ড, ওইটা বলেছি। আমি বলি না এই যে স্ট্যাটিক ফিল্ডকে শো ইনফো অ্যাক্সেস করতে পারবে না, শো ইনফো কিন্তু ইউনিনেমকে অ্যাক্সেস করতে পারবে। দেখেন আসিফ ডট শো ইনফো, তাহলে শো ইনফো ইজ এ নন স্ট্যাটিক মেথড, আসিফ ইজ দ্য ক্লায়েন্ট, সো শো ইনফো ক্যান রিড আইডি নেম সিজিপিএ, শো ইনফো অলসো ক্যান রিড দ্য ইউনিভার্সিটি নেম বিকজ ওর হ্যান্ডেল আছে আসিফ ডট ইউনিনেম হ্যান্ডেল দ্যাট রেফার্স টু দিস মেমোরি, তাহলে সমস্যা তো নাই। তাহলে যে কোনো মেথডই স্ট্যাটিক ফিল্ডকে অ্যাক্সেস করতে পারে। কাজেই টু অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড আমাকে একটা স্ট্যাটিক মেথড বানাতে হবে, বিষয়টা এমন না। এখন নর্মালি স্ট্যাটিক ফিল্ডের গেটার আর সেটার তো শুধু স্ট্যাটিক ফিল্ড নিয়েই কাজ করবে, কারণ গেটার সেটার ওয়ান ফিল্ড স্পেসিফিক, তো কাজেই টিপিক্যালি স্ট্যাটিক ফিল্ডের গেটার সেটার স্ট্যাটিক হবে। কিন্তু আপনি যদি এমন কোনো মেথড থাকে যে অনেকগুলো ফিল্ড ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু নন স্ট্যাটিক মেথড অলসো ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড অ্যালং উইথ নন স্ট্যাটিক ফিল্ডস। কাজে স্ট্যাটিক ফিল্ড ইউজ করার জন্য স্ট্যাটিক মেথড আমার লাগবে এই বিষয়টা এমন না। কিন্তু আপনি যদি একটা স্ট্যাটিক মেথড বানিয়েই ফেলেন গেটার সেটারের বাইরে, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে পারবে, নন স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে পারবে না। বা সে যদি কোনো সিবলিং মেথড কল করতে চায়, সে শুধু আরেকটা স্ট্যাটিক সিবলিং মেথডকেই কল করতে পারবে, একটা স্ট্যাটিক মেথড নন স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে না। ওকে, এইখান থেকে আমরা কন্টিনিউ করবো। তাহলে আমরা একটা ব্রেক নেই। ওকে, তাহলে আমরা ফিরবো কখন? ওকে, আচ্ছা, ওকে। এখন ইফ আই আস্ক ইউ, আমরা কি কোনো স্ট্যাটিক মেথড কল করেছি? এই যে আমাদের কয়েকটা প্রজেক্ট আমরা করলাম, হ্যাঁ, ডিড উই call any static method of any class from our code, from a caller method, from any caller method? Did we call a static method of some class? আমরা কি এটা করেছি? হ্যাঁ, একটা এক্সাম্পল দেন তো দেখি স্ট্যাটিক মেথডের, যেটা আপনারা ইউজ করেছেন প্রথম প্রজেক্টেই করেছেন।
করেন নাই? এটা করছেন কিনা? So which method is called here? Parse int. And who is the client? Now integer ki class handle na class name? So it's a static method. তাই না? আচ্ছা, এখন ধরেন আমি যদি এখন আপনাকে বলি যে আমার যদি এরকম একটা ধরেন টু স্ট্রিং করি না আমরা, টু স্ট্রিং এর কাজ কি? সেটা কোনটা? ইন্টিজার ক্লাসের যদি টু স্ট্রিং হয় তাহলে সে কাকে স্ট্রিং এ কনভার্ট করবে? ইন্টিজারকে। সো ধরেন আমি যদি এখানে বলি যে ইন্টিজার ওকে val1 equal to 12, এই লাইনটা কি ঠিক আছে? ইজ ইট এ ভ্যালিড লাইন? আইএনটিও দিতে পারি, বাট আমরা জানি যে এভরি প্রিমিটিভ হ্যাজ এ ক্লাস ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্ট দ্য প্রিমিটিভ ভ্যালু অ্যাজ অ্যান অবজেক্ট, মানে ইনসাইড অ্যান অবজেক্ট সেটাকে রাখবে, সেটাও এটাও অ্যালাউড। ওকে, এখন ধরেন আমি যদি স্ট্রিং নেই, স্ট্রিং str1, str2, জি বলেন। হ্যাঁ, ইন্টিজার কেন? কারণ জেনেরিক ক্লাসের যে জেনেরিক টাইপ ওটা ক্যাপিটাল লেটার না? জেনেরিক টাইপ কি থাকে? একটা ক্যাপিটাল লেটার থাকে। ওটা কেন স্মল লেটারও তো দিতে পারতো, কারণ ক্লাস নেম বিগিনস উইথ ক্যাপিটাল লেটার। সো একটা সিঙ্গেল লেটার ইজ নট এ ভ্যালিড টাইপ, সো আপনাকে ওটাকে রিপ্লেস করতে হবে উইথ এ ভ্যালিড টাইপ হুইচ ইজ এ ক্লাস নেম। এখন আপনার অবজেক্টের টাইপটা যদি প্রিমিটিভসও হয় তখন আপনি ওই র্যাপার ক্লাস ইউজ করবেন, ক্লাস ইকুইভ্যালেন্ট, তখন আইএনটির জায়গায় ইন্টিজার দিবেন। এন্ড আইএনটি ইজ নট এ ক্লাস, তো সে তখন ওই যে ক্যাপিটাল ই কে আইএনটি দিয়ে রিপ্লেস করতে পারবে না, কিন্তু ইন্টিজার হলে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই এক্সাম্পলটা কেন দিচ্ছি? দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট, আপনি দেখলে বুঝতে পারবেন। ওকে, এখন আমি যদি বলি যে str1 ইকুয়াল টু, আমি স্ট্রিং এ কনভার্ট করব। ওকে, তাহলে ইন্টিজার ডট পার্সইন, এখানে কোন ভার্সনটা ইউজ করছি? স্ট্যাটিক। পার্সইন কি স্ট্যাটিক না? সরি, টু স্ট্রিং এ কনভার্ট করব, টু স্ট্রিং। তাহলে যে কোনো ক্লাসে টু স্ট্রিং থাকবে। এখন ইন্টিজার ক্লাসে থেকে ওভাররাইট করা আছে, কাজে হ্যাশ কোডের জায়গায় সে একটা নাম্বারের স্ট্রিং ইকুইভ্যালেন্ট দিবে। এখন আমি যদি নাম্বারটা সাপ্লাই দেই, ধরেন x, ওকে, সে x ইকুয়াল টু 234, তাহলে str আমাকে কি রিটার্ন করবে? হ্যাঁ, তাহলে str এর ভ্যালু হবে 234। হ্যাঁ, তো এই ক্ষেত্রে the toString method is processing whom, কাকে কনভার্ট করছে? কোন ইন্টিজার? প্যারামিটার। তাহলে is it accessing any field of integer class? তাহলে ওর নন স্ট্যাটিক হওয়ার দরকার কি? কোনো ফিল্ডই ইউজ করছে না, লেট অ্যালোন নন স্ট্যাটিক। It is solely processing the parameter, and based on the parameter processing, it is generating an output. If it fails, it will throw an exception. If it succeeds, it will return a string. তো এই ক্ষেত্রে তার কাজ কি? এই টুস্ট্রিং মেথডের কাজ কি? প্যারামিটার নিয়ে। তাহলে ওকে তো আর ইন্টিজার ক্লাসের যদি কোনো ফিল্ড থাকে সেটা নিয়ে কি কাজ করতে হচ্ছে? তাইলে এখানে আমার ইন্টিজারকে ইনস্ট্যান্সিয়েট করে সেইটাকে ক্লায়েন্ট বানানোর তো দরকার নাই। সো স্ট্যাটিক ইজ ফাইন। এখন ধরেন আমি যদি বলি যে str ইকুয়াল টু val1 ডট টু স্ট্রিং
তাহলে str2 এর ভ্যালু কত হবে? দেখে বলেন কি হবে এখানে। 1 2, কারণ ভ্যালু 1 এর ভেতরে যে ইন্টিজারটা রাখছেন সেটা 1 2। তাহলে এখন টু স্ট্রিং কাকে প্রসেস করতেছে? ফিল্ডকে, নন স্ট্যাটিক ফিল্ডকে। সো নাও ইউর ক্লায়েন্ট ইজ এ ইনস্ট্যান্স ভ্যালু 1। তাহলে এই ইন্টিজার ক্লাসে টু স্ট্রিং মেথড ইজ ওভারলোডেড, 0 প্যারামিটার 1 প্যারামিটার। শুধু তাই না, এই ওভারলোডেড ভার্সনগুলোর মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা নন স্ট্যাটিক। তাহলে লাইব্রেরিতে আপনি প্রচুর স্ট্যাটিক মেথড পাবেন। So bottom line is, if the method solely works on the parameters, then you don't need to make it non-static. কারণ non-static হইলে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, প্রয়োজন না থাকলেও সেটা তো একটা ওভারহেড। কিন্তু যদি মেথড ওয়ার্কস উইথ দ্য ফিল্ড, non-static field, then it has to be a non-static, তখন ক্লায়েন্ট লাগবে। তাহলে এখানে দেখেন কনটেক্সট অ্যানালাইসিস করে। The integer class a toString method can convert a supplied integer to a string, অথবা ওর ভেতরে যে যদি কোনো ইন্টিজার থাকে সেটাকে সেই স্ট্রিং এ কনভার্ট করতে পারে। সো ইট হ্যাজ টু ভার্সন, one is 0 parameter to convert the field itself, another is integer parameter to convert a supplied integer to equivalent string. So overloaded, তার মানে ওভারলোডিং এর সাথে স্ট্যাটিক নন স্ট্যাটিক হওয়ার কিন্তু সম্পর্ক নাই। ওভারলোডিং বেসড অন সোললি নাম্বার, মানে প্যারামিটার লিস্ট, নাম্বার অফ প্যারামিটার অথবা টাইপ অফ প্যারামিটার অথবা সিকোয়েন্স অফ প্যারামিটার হ্যাজ টু বি ডিফারেন্ট। সো দ্যাট ইজ ওভারলোডিং। তাহলে আপনাকে যদি আমি দেখাই এটা ইন্টিজার ক্লাস, তাহলে এটা হচ্ছে আমাদের র্যাপার ক্লাস। If you look at the method summary, দেখেন ইন্টিজার ক্লাস টু স্ট্রিং এ যদি চলে যাই, এই যে তিনটা টু স্ট্রিং আছে ইনফ্যাক্ট। তাহলে এই যে যেটা 0 প্যারামিটার টু স্ট্রিং, ও আসলে ওই ইন্টিজার অবজেক্টকেই স্ট্রিং এ কনভার্ট করে, সো ইট ইজ নন স্ট্যাটিক। কিন্তু বাকি দুইটা প্যারামিটার নিয়ে কাজ করে, এই যে স্ট্যাটিক মেথড। তাহলে আপনি কি লিখবেন যে পাবলিক স্ট্যাটিক স্ট্রিং টু স্ট্রিং প্যারেনথেসিস বডি। তাহলে আমরা আগে কি লিখতাম যে পাবলিক স্ট্রিং টু স্ট্রিং, কিন্তু এখন লিখবো যে পাবলিক স্ট্যাটিক, এটা রিটার্ন টাইপ। এইটাকে কল করতে হলে ক্লায়েন্ট সাপ্লাই দিতে হবে, এটাকে এই দুইটাকে কল করতে হলে ক্লাস নেম ইজ দ্য ক্লায়েন্ট। এটা তো বুঝলাম, আই কে সে স্ট্রিং এ কনভার্ট করবে। এখানে কি করবে? আপনাকে যে র্যাডিক্স ইউজ করবে, ওকে, মানে কোন পজিশন থেকে, ঠিক আছে। আপনি ধরেন 1 2, যেমন আপনার আইডি, ঠিক আছে। তাহলে আপনার আইডি আপনি যদি শুধু শেষের 4 ডিজিট কে স্ট্রিং এ করতে চান, আপনার আইডি কত? 2321142। তাহলে আপনি যদি শুধু 1142 কে স্ট্রিং এ কনভার্ট করতে চান, তখন এখানে র্যাডিক্স আপনি দিতে পারেন, এই যে আইডি কমা 3। তাহলে পজিশন 3 থেকে সে স্ট্রিং এ কনভার্ট করবে, ওকে। যাই হোক, তাহলে আমরা স্ট্যাটিক ফিল্ড বুঝতে পারলাম, স্ট্যাটিক মেথড বুঝতে পারলাম। তাহলে এখন আমরা একটা ব্রেক নিচ্ছি। তাহলে আমরা 35, কারণ 30 এখন তো কত 26 36 46 45 অ্যারাউন্ড 45 আসেন, কারণ 10 মিনিটের আগে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওকে, ডামি ক্লাসটা কি? সো ইন ইউর টেবিল ভিউ ইউ আর অ্যাডিং অবজেক্ট। অবজেক্ট অফ হুইচ ক্লাস? যে কোনো ক্লাস না, আপনাকে তো ডিসাইড করতে হবে কোন ক্লাস। তাহলে যে ক্লাসগুলো আমার টেবিলের কলামগুলোকে স্যাটিসফাই করবে ফ্রম দ্য ফিল্ড, সেরকম একটা অবজেক্টই তো আমাকে অ্যাড করতে হবে, তাই না? সো ইফ আই শো ইউ, যদি আমরা ওইটি ওপেন করি, স্টুডেন্ট বুক রেকর্ড,
তাহলে এটাকে যদি আমি এখন রান করি, so let's create, এখানে আমরা স্টুডেন্ট ক্রিয়েট করছি। ওকে, মেল, মেজর, ডেট অফ বার্থ, ফিমেল, ওকে। তাহলে আমার দুইটা স্টুডেন্ট ক্রিয়েট হলো, সো আই ক্যান সি দ্যাট 2 স্টুডেন্টস আর ক্রিয়েটেড। এখন আমি যদি দুই একটা বই অ্যাড করি, ক্রিয়েট এ বুক, তাহলে আমার একটা বুক অবজেক্টও ক্রিয়েট হবে। আরেকটা বই ক্রিয়েট করি, একটাই কথা। সো নাও আই ক্যান সি দ্য বুক রেকর্ডস। এখন আমার এই বুক লিস্টে কি আছে, স্টুড লিস্টে কি আছে? তাইলে এখন স্টুডেন্ট ক্লাসের ফিল্ড কয়টা? 6টা। আইডি, নেম, সিজিপিএ, জেন্ডার, মেজর, ডেট অফ বার্থ। আচ্ছা, বুক ক্লাসের ফিল্ড কয়টা? টাইটেল, আইএসবিএন, অ্যাক্সেশন নাম্বার, প্রাইস, বুক জনার, অথর লিস্ট। এখানেও 6টা। কিন্তু আমি যখন বুক বড় করব তখন যে অবজেক্টগুলো তৈরি হবে ট্রানজিশন ক্লাস, বরড বুক রেকর্ড। তাহলে বরড বুক রেকর্ডে এখানে আমার স্টুডেন্ট আইডি গুলো অলরেডি লোডেড। সো ও মনে করেন এই বইটা নিল, ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন, ও এই বইটাও নিল, পরের বইটাও নিল, ঠিক আছে, নিতেই পারে। এখন মিস্টার বি, ও ধরেন শুধু একটা বই নিল, প্রথমটা। তাহলে আমার এখানে কয়টা বুক বড় রেকর্ড তৈরি হলো? এন্ড হোয়াট আর দ্য ফিল্ডস? স্টুডেন্ট আইডি, বুক আইডি বা অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ বড়। এখন আমার এই যে নিচের টেবিলে আমি কোন ক্লাসের অবজেক্ট দিব? হাউ মেনি মডেল ক্লাস আই হ্যাভ? যেটা ডাটাবেজে সেভ হবে, স্টুডেন্ট মডেল ক্লাস objects will be stored, book model class objects will be stored, and the বড় রেকর্ড। এখন এই তিনটা মডেল ক্লাসের কোন ক্লাসের অবজেক্ট আমার এই টেবিলে ফিট করে? কিন্তু শেয়ার করাই আছে, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, পরে এক্ষেত্রে কথার মাঝখানে আসে। হ্যাঁ বলেন। Now how many columns are there? কি কি কলাম? নেম, বুক টাইটেল, ডেট অফ বড়। তা আমি যদি এখন এই টেবিল ভিউ এর গেট আইটেমস এ স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করি, উইল আই গেট ভ্যালু ফর অল 5 কলামস? নো। তাহলে কোন কলামের ভ্যালু আমি পাবো এখানে? না না না, এই টেবিলে যদি আমি স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করি, কোন কোন কলামের ভ্যালু আমি পাবো? আইডি, স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট আইডি। তারপরেও বলা যাবে না যে এরা বুক বড় করছে। আচ্ছা, আমি যদি এখানে বুক অবজেক্ট অ্যাড করি, কোন কোন কলামের ভ্যালু পাওয়া যাবে? তাহলে ওটা দিয়ে তো লাভ নাই। বড় বুক যদি দেই তাহলে কোন কোন কলামের ভ্যালু পাওয়া যাবে? স্টুডেন্ট আইডি, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ বার্থ। তো তাহলে আমার যে ডাটাবেজে যে মডেল ক্লাসগুলো স্টোর করা আছে তার কোনো অবজেক্ট এখানে দেওয়া যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? ইউ ক্যান অনলি অ্যাড অ্যান অবজেক্ট, কারণ
আপনি জেনেরিক টাইপ যখন রিজলভ করছেন কম্বো বক্সে বলেছেন ওটা স্ট্রিং অথবা ক্যাপিটাল আই ইন্টিজার, অথবা টেবিল ভিউতেও যখন জেনেরিক ক্লাস অ্যাঙ্গেল ব্র্যাকেট আপনি রিপ্লেস করছেন ক্যাপিটাল লেটার উইথ এমপ্লয়ি অথবা প্রোডাক্ট, তার মানে আপনি যখন বলবেন এই টেবিল ভিউয়ের জেনেরিক টাইপ এমপ্লয়ি, তাহলে রোড টাইপ গুলো হচ্ছে এমপ্লয়ি অবজেক্ট। আপনি যখন এটাকে বলবেন যে প্রোডাক্ট, তার মানে রোড টাইপ গুলো প্রোডাক্ট। তা আমার এখানে তো আমি ওই জেনেরিক টাইপটাকে স্টুডেন্ট দিলে শুধু 2টা কলামের ভ্যালু পাবো, বুক দিলে শুধু 2টা কলামের ভ্যালু পাবো, বরড বুক রেকর্ড দিলে 3টা কলামের ভ্যালু পাবো, কিন্তু আমার তো এখানে আছে 5টা কলাম। তাহলে এখানে আমার এই টেবিল ভিউতে এমন একটা অবজেক্ট অ্যাড করতে হবে যার মধ্যেই 5টা ফিল্ড আছে। তো তখন আমি একটা ডামি ক্লাস তৈরি করব উইথ দিস 5 ফিল্ডস। তাহলে ওই ডামি ক্লাসটা এক্সিস্ট কেন ক্রিয়েট করছি? So that I can add an object to the table view. That is the only purpose of this class. Not to hold the application data and store in the database. That's not the purpose of that class. So আমরা এটাকে বলছি একটা table view dummy class. So that we can add objects to the internal list of the table view. কারণ ওই লিস্টের টাইপটা হবে তখন ওই ডামি ক্লাসের টাইপ। তাহলে ডামি ক্লাসের অবজেক্ট যদি আমরা অ্যাড করতে পারি উইথ ভ্যালু অফ দোজ 5 ফিল্ডস, তখন কিন্তু আমার টেবিলে 5টা কলামের ভ্যালুই পাওয়া যাবে। কিন্তু ডামি ক্লাস তো ডামি ক্লাস, এইটার ভ্যালু তো আপনি রেডিমেড মডেল ক্লাস থেকে পাবেন না। ডামি ক্লাসটা হচ্ছে আপনাকে ভ্যালুগুলো আপনাকে বের করে নিয়ে আসতে হবে। তা এখন আপনি যদি এই বুক বড় রেকর্ডটা নেন, এখান থেকে আপনি কি পাচ্ছেন? এই প্রথম কলামের ভ্যালুটা পাচ্ছেন, ফার্স্ট ফিল্ড, থার্ড ফিল্ড এন্ড ফিফথ ফিল্ড। এখন এই ডামি ক্লাসের কনস্ট্রাক্টরে তো আপনাকে 5টা ভ্যালু দিতে হবে, 3টা ভ্যালু আপনি পাচ্ছেন। এইটার গেটার দিয়ে আপনি এই ভ্যালুটা পাচ্ছেন, এই ভ্যালুটা পাচ্ছেন আর এই ভ্যালুটা পাচ্ছেন। সো ইউ ক্যান ইউজ দ্য গেটার মেথডস অফ দ্য এই ডামি এই বুক বড় রেকর্ড। এখানে 3টা গেটার, গেট আইডি, গেট স্টুডেন্ট আইডি, গেট এক্সেশন নাম্বার এন্ড গেট ডেট অফ বড় বা ডেট অফ ইস্যু। তাহলে 3টা প্যারামিটার রেডি ফর দ্য কনস্ট্রাক্টর, কিন্তু 2টা মিসিং। এখন আপনাকে কি করতে হবে? গেটার দিয়ে যে স্টুডেন্ট আইডিটা পেলেন, এটা দিয়ে এখন স্টুডেন্ট অ্যারে লিস্ট সার্চ করে যার সাথে ম্যাচ করবে গেটার দিয়ে তার নেম, গেট নেম দিয়ে বের করে নিয়ে আসতে হবে। আবার এইটা দিয়ে আপনি তখন বুক অ্যারে লিস্ট সার্চ করবেন, করে যে অবজেক্টের সাথে ম্যাচ করবে তার গেট টাইটেল মেথড দিয়ে টাইটেল বের করে নিয়ে আসবে। Then you use those 5 value to the constructor of dummy class and add it to the table view. তো তাহলে আমরা যদি এটা একটু দেখি, তাহলে দেখেন এই যে বড় বুক রেকর্ড has only 4 fields: student ID, accession number, date of borrow, date of return. আচ্ছা, লেটে আসছেন কে? স্ক্রিন তো অলরেডি শেয়ার্ড। আচ্ছা, ওকে, বলেন লেটে আসছেন কে? এই যে সাবমিট করার পরে 38 আর কি আছেন? ওকে। তো ইফ ইউ এখন এইটা তো অ্যাড করলে হচ্ছে না, স্টুডেন্ট করলেও হবে না, বুক করলেও হবে না। তা আমরা তখন এই যে এখানে একটা ক্লাস বানালাম। ক্লাসের নাম কি? বরোড বুক টেবিল ভিউ ক্লাস। মানে ক্লাসের নামের মধ্যেই আমরা টেবিল ভিউ বলে দিচ্ছি। সো দ্য পারপাস অফ দিস ক্লাস is to create object and add to the table view. এখন এখানে দেখেন আমার কিন্তু 5টা ফিল্ডই আছে। এখন এই ফিল্ডের ভ্যালুগুলো আমি পাবো কোত্থেকে? 3টা ফিল্ডের ভ্যালু কোত্থেকে পাবো? বুক রেকর্ড, বরোড বুক রেকর্ড থেকে। তাহলে এখন আমি বরোড বুক রেকর্ডকে ব্রাউজ করব। এই যে কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে আমার ওই যে শো সামারি, তাইলে শো বরোড বুক সামারি। তাহলে এখন আমি কি করতেছি? ফর এই যে বরোড বুক রেকর্ড লিস্ট, তো এই অবজেক্টগুলোতে 4টা করে ফিল্ড আছে। স্টুডেন্ট আইডি না, বুক টাইটেল, বুক আইডি, সরি, স্টুডেন্ট আইডি, বুক অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন। কারণ এটাই তো আমার বুক বড় রেকর্ড মিনিমাম। এখন আমি এই বুক বড় টেবিল ভিউ এর
রো যা আছে তার সাথে আমি আরো একটা রো অ্যাড করে দিচ্ছি, তাহলে সেই রোতে আমি কি পাঠাচ্ছি, নিউ ডামি ক্লাস অবজেক্ট। ওকে, তাহলে নিউ বরড বুক টেবিল ভিউ ক্লাস। এই দিস আর দ্য 5 ফিল্ড। এখন দেখেন তিনটা কিন্তু আমি গেটার দিয়ে পেয়ে গেছি। তাহলে যে বরড বুক রেকর্ড, ওর যে গেটার, এই যে ওর যে গেটার, এই গেটার দিয়ে আমি স্টুডেন্ট আইডি, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ বার্থ পেয়ে যাচ্ছি। কিন্তু এই ক্লাসে তো আর আমার স্টুডেন্ট নেমও নাই, বুক টাইটেলও নাই। তখন আমি এইটাকে ইউজ করে আমি একটা প্রাইভেট মেথড রিট্রিভ স্টুডেন্ট নেম ফ্রম স্টুডেন্ট লিস্ট, এখানে আমি স্টুডেন্ট আইডিটা পাঠাই দিলাম, আর রিট্রিভ বুক টাইটেল ফ্রম বুক লিস্ট, এখানে আমি অ্যাক্সেশন নাম্বারটা পাঠাই দিলাম। এই মেথড আমার তৈরি করা মেথড, প্রাইভেট মেথড আমি দুইটা বানাইছি। প্রাইভেট মেথড কেন? এই মেথডের ইউজ অন্য কোনো ক্লাস থেকে হবে না, এই ক্লাসেরই একটা অন অ্যাকশন এটাকে ইউজ করতেছে। তো আমি এখানে, আপনি মেথড না বানায় অন্যভাবে করতে পারেন, কিন্তু যেহেতু এটা বারবার ইউজ হবে, মেথড বানায় ফেলাই তো ভালো গ্রুপের মধ্যে, তাই না? আপনি এখানে মেথড হিসাবে ডাইরেক্ট ইউজ না করে এখানে আপনি আগে দুইটাকে বের করে নিতে পারতেন, যে স্ট্রিং 1, ওকে, যে নেম str স্ট্রিং কমা টাইটেল str, এটা আপনি করতে পারতেন। তারপরে তারপর আপনি কি করতে, অ্যাড এর বাইরে করতে হতো এটা, হ্যাঁ, অ্যাড এর বাইরে, হ্যাঁ, তাহলে এটা করতে পারতেন। তারপর আপনি বলতে পারতেন যে নেম str ইকুয়াল টু কোড টু, ওকে, সার্চ stud list, ওকে, ইউজিং কোন আইডি, তাহলে এটা এখানেই করতে হবে, এখানেই করতে হবে, ডিক্লেয়ার করে রাখছেন বাইরে, কিন্তু এটা আপনাকে এই, কারণ আইডি তো আপনি লুপের মধ্যে পাবেন, লুপের আগে তো আর পাচ্ছেন না, তাই না? এই যে ফর লুপ কোথায়, হ্যাঁ, ও না, এখানেই পাবেন, হ্যাঁ, ইউজিং ডট গেট, গেট কি, গেট স্টুডেন্ট আইডি, এটা আপনি করতে পারতেন। তারপরে টাইটেল str কোড টু সার্চ বুক টাইটেল, তাই না? টু সার্চ বুক লিস্ট ইউজিং এই যে গেট অ্যাক্সেশন নাম্বার। তাহলে এটার জন্য আপনি এখানে 10 লাইন কোড লিখতে পারতেন, তাই না? যে 10 লাইনস কোড, এটা আপনি করতে পারতেন, পারতেন না? এই 10 লাইন কোড আপনি এখানে, এই ফর লুপটা অনেক বড় হয়ে যেত, এই জন্য আমি দুইটা মেথড বানায় ফেলছি। তাইলে এটা আমি করতে পারতাম, এই লুপের মধ্যে আমাকে বারবার এটা করতে হতো। এখন আমি কি করলাম, আমার লুপটা অনেক নিট, যে লুপের মধ্যে আমি আমার এই ডামি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ফেলতেছি, ঠিক আছে? তাহলে টেবিল ভিউতে কি অ্যাড করতেছি, একটা ডামি ক্লাসের অবজেক্ট, অ্যাজ ইউ আমি 5টা প্যারামিটার দিয়ে দিচ্ছি, কিন্তু 5টা প্যারামিটারের এই 4th প্যারামিটারটা অ্যাকচুয়ালি মেথড আমাকে রিটার্ন করবে, এগুলাও মেথড রিটার্ন করতেছে, বাট এগুলো গেটার থেকে পাচ্ছে, কারেন্ট অবজেক্টের গেটার থেকেই পাচ্ছে এই তিনটা, এটা এটা এটা, কিন্তু এই দুইটা তো কারেন্ট অবজেক্টে নাই। তো কারেন্ট অবজেক্টের এইটাকে এবং এটাকে ইউজ করে আমি তার করসপন্ডিং মডেল ক্লাস এখান থেকে বের করে নিয়েছি, তার জন্য আই হ্যাভ রিটার্ন টু মেথড। তো এটা আপনাকে লিখতে হবে এমন না। সো এই যে আমি দুইটা মেথড এখানে লিখে রাখছি, হ্যাঁ, এই যে রিট্রিভ, এখানে আমি স্টুডেন্ট আইডিটা পেলাম, এখন এই যে স্টুডেন্ট লিস্ট ব্রাউজ করে যার গেটারের সাথে এই প্যারামিটার ম্যাচ করবে ওইটার গেট নেমকে রিটার্ন করে দেব, তো রিটার্ন টাইপ স্ট্রিং। এইখানে
এই বুক অ্যাক্সেশন নাম্বার যার গেটারের সাথে ম্যাচ করবে তার গেট টাইটেলকে রিটার্ন করে দেব। রিটার্ন করে দিলে তার লুপ করবে না, মেথড থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন ডামি ক্লাস। এখন ডামি ক্লাস আপনার প্রবলেমে লাগবে কিনা, হাউ ডু ইউ নো? টেবিলের কলামগুলো দেখবেন, মডেল ক্লাসের ফিল্ডের সাথে যদি সবগুলো কলাম পাওয়া যায় তাহলে তো আপনার ডামি ক্লাস দরকার নেই। আর আপনি যেহেতু প্র্যাকটিস প্রবলেমস একটা মডেল ক্লাস দিয়ে সলভ করছেন অলরেডি উইদিন 1 আওয়ার, সো ইটস ডুয়েবল। আরো প্র্যাকটিস করেন, কিন্তু আপনি ভ্যালিডেশন করেন নাই। এখন ভ্যালিডেশনের কোড অ্যাড করে দেখেন, 1 ঘন্টার মধ্যে নিয়ে আসেন, তাই না? আপনার তো আরো 3 দিন আছে। আপনার আজকে ওই তো আজকে বাসায় গিয়ে যেটা করছেন প্রবলেমটাকে একটু চেঞ্জ করে ফেলেন। আপনার টপিক কি? হ্যাঁ, ইপিজেড। তাহলে ইপিজেড এর একটা মডেল ক্লাস, ওইটা আমরা দেখতেছি কারণ আপনাদের কিছু টিউটোরিয়াল লাগবে। এখন আপনার যে ইপিজেড এর যে একটা মডেল ক্লাসের নাম বলেন। মডেল ক্লাস আপনার পরীক্ষায় কিন্তু ইউজার টাইপেরও থাকতে পারে, নন ইউজার টাইপেরও থাকতে পারে। যেমন এমপ্লয়ি হইলে সেটা ইউজার টাইপ, আবার যদি হয় প্রোডাক্ট তাহলে কিন্তু নন ইউজার। ধরেন আপনার যদি বিল একটা ক্লাস হয়, তাই না? বা ধরেন আপনার যদি মেশিনারি একটা ক্লাস হয়, বা ধরেন আপনার যদি ধরেন প্রপোজাল একটা ক্লাস হয়, বা অ্যাপ্লিকেশন যদি একটা ক্লাস হয়, তাইলে অ্যাপ্লিকেশন ক্লাসের যে ফিল্ডগুলো আছে সেগুলো আপনি ইনপুট নেন, নিয়ে অ্যাপ্লিকেশন লিস্টে ঢোকান। এখন ইনপুট নেওয়ার সময় আপনি একটা ভ্যালিডেশন নিজেই ঠিক করে দিয়ে দেন, হ্যাঁ, যে আপনার কোন ফিল্ডটাকে আপনি ভ্যালিডেট করতে চান। দরকার হলে আপনি 2টা ফিল্ডকে ভ্যালিডেট করেন। 2টা ফিল্ডকে যদি আপনি 1 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে একটা তো পারবেনই। And validation can be date related, validation can be pattern related. জি, এটা তো থাকবেই। আপনার মাইলস্টোন 1-এ ভুল নাই, আপনি এখন ঠিক করতেছেন না, এটা তো ভুল থাকবে, এটাও ঠিক করবেন। হ্যাঁ, মাইলস্টোনের উপরে ক্লাস হবে তো। মাইলস্টোন না, আমি ক্লাসেই দিতে পারবো, ক্লাসে গ্যাপে গ্যাপে। যেমন ওইটা ক্লাসেই বলবেন, ক্লাসে তো আপনাদের 2টা সেশন, যেমন আজকে বলতে পারি, হ্যাঁ, এরকম। বা ধরনের যে ব্রেক, ঠিক আছে, তাহলে আমি যখন ব্রেক দিই তখন আসতে পারেন। আমার তো একটা ব্রেক, হ্যাঁ, সেটা আসবেন, সমস্যা নাই। ক্লাসের ব্রেকে বলবেন, বা এই যে ক্লাসের মাঝখানেও আমি ফিডব্যাক দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ ডামি ক্লাস। ডামি ক্লাস, এখন এই ক্লাসের অবজেক্ট কিন্তু আপনি ডাটাবেজে স্টোর করবেন না, কারণ এটা ইট ইজ অনলি ফর আউটপুট। আপনি একটা কাস্টমাইজ আউটপুট দেখতে চান, সেটা আপনার ট্রান্সক্রিপ্ট ইজ নেভার সেভড ইন ডাটাবেজ। ডাটাবেজে আপনার খালি গ্রেড আছে, গ্রেড গুলোই তো আছে। ফ্যাকাল্টি যখন গ্রেড সাবমিট করে গ্রেড অবজেক্ট গুলো ডাটাবেজে অ্যাড হয়ে যায়, দ্যাটস ইট। কিন্তু গ্রেড অবজেক্ট তো আর আপনাকে তো একটা সাজায় গুছায় দেখায়। আপনার প্রথমে নাম, অ্যাড্রেস, মেজর, মাইনর ওগুলো থাকে, তারপরে এই গ্রেড গুলোকে সে আবার সেমিস্টার ওয়াইজ সাজায় আবার সেটা কি রিটেক হয়েছে কিনা, কয়বার নিছেন, হ্যাঁ, গ্রেড পয়েন্ট দেখায়। তো গ্রেড পয়েন্ট কি স্টোর করার জিনিস না এটা ক্যালকুলেট করার জিনিস? না, এখন তো আমরা কোনো ফাইল আপলোড করি না, এখন আমরা সরাসরি আপনাদের এই কম্বো বক্স থেকে গ্রেড সিলেক্ট, আমরা স্টুডেন্ট লিস্ট, আমরা আগে কোর্স সিলেক্ট করি সেকশন, ওখানে আমার কোর্স লিস্ট অলরেডি লোডেড থাকে কম্বো বক্সে, ডাইনামিক কম্বো বক্স আইটেমস আর লোডেড বেসড অন দ্য ফ্যাকাল্টি আইডি। হ্যাঁ, তারপর আমি যখন, তাহলে এই কম্বো বক্সের যে
আইটেমস গুলো অ্যাড হচ্ছে, এটা কি ইনিশিয়ালাইজে হচ্ছে নাকি না? কেন? আমার আইডি না, আগেই না। আমি যখন বললাম যে সাবমিট গ্রেড, আমি যখন গ্রেড সাবমিশন পোর্টালে যাচ্ছি, যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে ওল্ড আইডাস, আই থিঙ্ক দিস ওয়ান। ঠিক আছে, তো ধরেন আমি এখন এই যে এখানে ঢুকলাম, এখন এই যে এখানে গিয়ে আমি যদি গ্রেড সাবমিশনে যাই, ঠিক আছে, এই যে এখানে যে কোর্স আইডি গুলো আসবে, এগুলো কি ইনিশিয়ালাইজে লোড হয়েছে নাকি হয়নি? কখন লোড হবে? আমি কি কিছু ক্লিক করলে লোড হবে? আমি তো লগ ইন না করলে এখানে আসলাম কিভাবে? লোড হয়েছে না? হ্যাঁ, তাহলে এখানে যে লোডটা হলো, এই লোডটা এই যে দেখতেছেন, এগুলো কিন্তু আমি লগ ইন করেছি বলে এগুলো লোড হয়েছে, আরেকজন করলে আরেক। তাহলে এটা কি ইনিশিয়ালাইজে হলো কি হলো না? ইনিশিয়ালাইজে হলো বেসড অন দা ইউজার আইডি। আচ্ছা, আর ডান পাশেরটাতে কি আছে? এটা কি ইনিশিয়ালাইজে লোড হয়েছে? ভেবে বলেন। কুইজে এটার অ্যান্সার ইয়েস দিলে 0। এখানে কি দেখাবে? সেকশন নাম্বার গুলো দেখাবে। কোন সেকশন নাম্বার? কোনটা? কোনটা? 213 না 213 ল্যাব নাকি 23 নাকি 241? কোনটা? ওগুলোর উপর অবশ্যই ডিপেন্ড করবে। তাহলে আমি যদি সিএসসি 11 দেই, তাহলে এখানে সিএসসি 11 এর সেকশন তো 25টা, তাহলে এখানে কয়টা সেকশন থাকবে? 25টা না, আমি যেগুলো নিচ্ছি ধরেন 13, 12 এন্ড 15, তাহলে এইটা কিন্তু ইনিশিয়ালাইজে হবে না, এটা ইনিশিয়ালাইজে হবে। এটা হবে কোথায়? তাহলে এইটার জন্য একটা হ্যান্ডলার মেথড লাগবে। হ্যান্ডলার মেথডের কোন নোডের জন্য? এই কম্বো বক্সের জন্য একটা অন অ্যাকশন দিতে হবে। আমি যখন একটা আইটেম সিলেক্ট করবো, দ্যাট ইজ দ্য অন অ্যাকশন। তাহলে এই কম্বো বক্সের অন অ্যাকশন এই কম্বো বক্সের সেকশন লোড করবে। এটা গত সেমিস্টারে, এবারটা তো এখনো আসে না। এই যে সামার, এই যে সামার, মিটের পরে না, যখন গেট সাবমিশন ওপেন হবে তখন। গেট সাবমিশন একটা রেঞ্জ আছে, আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। তখন এখন আমার ওই অটোমেটটা আসবেও না। এখন অটোমেটটা আসবেও না। তাহলে এই জিনিসটা বোঝা গেল। কোথায়? হ্যাঁ, এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই, এটা তো বুঝেন না আপনার এখানে। যাই হোক, আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা। ওকে, এখন আসেন আমরা আমাদের আলোচনায় ফেরত আসি। তাহলে স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড আমরা বুঝতে পারলাম, রাইট? ওকে, এখন আসেন ফাইনাল ফিল্ড। না, হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? তাহলে স্ট্যাটিক ফিল্ড আমরা কি বলতে পারি? এ ফিল্ড which has only one piece of memory in class space, okay, shared by all instances. তার মানে কি? তার মানে common value of the field for all instances. আমরা কি মানে এভাবে কি করতে পারি যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব যেখানে জাস্ট যেমন সেটিং আইটেম গুলো বা সেটিং ফিল্ড গুলো জাস্ট না, এখন ওই ক্লাসের নামের সাথে ওই ফিল্ডটা তো লজিক্যালি রিলেভেন্ট হইতে হবে। আপনি ক্লাস এ বললে তো শুরু করলে হবে না, একটা মডেল ক্লাসের তো একটা নাম থাকবে, সেটা ওই অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, স্ট্যাটিক মেথডগুলো টিপিক্যালি ইউটিলিটি ক্লাসগুলোতে বেশি থাকে, কারণ ইউটিলিটি ক্লাসগুলো প্যারামিটার নিয়ে বেশি কাজ করে।
ওর নিজের ফিল্ড নিয়ে খুব একটা কাজ করে না, এবং এমনও হতে পারে যে আপনার ইউটিলিটি ক্লাসে কোনো ফিল্ডই নাই, অনলি ইউ হ্যাভ সাম মেথডস। তো ফিল্ডই যেহেতু নাই, আপনি ইনস্ট্যান্স দিয়ে করবেন কি? তো তখন আপনার সবগুলো স্ট্যাটিক মেথড হতে পারে ইফ ইওর ইউটিলিটি ক্লাস হ্যাজ নো ফিল্ড। এখন ক্যালকুলেটর যদি একটা ইউটিলিটি ক্লাস হয়, শুড ইট হ্যাভ ফিল্ড অর নট? ফিল্ড, ওই যে আপনি মেমোরি সেভ করে রাখতে পারেন, সেভ করে রাখা যায় না কন্টেন্ট, তো ওইটা রাখতে হলে তো একটা ফিল্ডে রাখতে হবে। তো তখন ক্যালকুলেটর ক্লাসে আপনার একটা থাকতে পারে। ক্যালেন্ডার ইউটিলিটি ক্লাস অলসো উইল হ্যাভ ফিল্ডস। আপনার যে ইভেন্ট গুলো সেভ করে রাখেন, তাই না, রিমাইন্ডার সেভ করে রাখেন, so calculator utility class also will have field, but calculator class also will have many or few static methods, যেখানে ক্যালকুলেটর ক্লাসের যে স্টোরড ফিল্ড ভ্যালু নিয়ে কাজ করতে হবে না, বরং আপনার ইনপুট নিয়ে সে কাজ করবে, এবং সেই ইনপুটগুলো যদি তাকে ফিল্ডে রাখতে হয় তাহলে আবার নন স্ট্যাটিক মেথড হইতে হবে। কিন্তু যদি এমন হয় যে ফিল্ডগুলো প্রসেস করে সে শুধু আপনাকে আউটপুট দিবে, কোনো ডাটা স্টোর হচ্ছে না, কোনো ফিল্ড লাগছে না, তখন আবার সেটা স্ট্যাটিক মেথড হবে। তাহলে এটা আপনাকে কনটেক্সট বুঝে করতে হবে। এখন ইউটিলিটি ক্লাসে অনেক মেথড থাকে যেটা আপনি টুল হিসাবে ইউজ করতে পারেন, যেমন ক্যালকুলেটর ক্লাস, ক্যালেন্ডার ক্লাস, তাই না, আপনার অ্যারে লিস্ট একটা ইউটিলিটি ক্লাস, র্যান্ডম ক্লাস একটা ইউটিলিটি ক্লাস। এখানে এই ক্লাস দিয়ে আপনি র্যান্ডম নাম্বার জেনারেট এবং র্যান্ডম নাম্বার প্রসেসিং এর কাজ করতে পারবেন, তাই না? ওকে, আচ্ছা, এখন আসেন ফাইনাল ফিল্ড। So what is final field? Final field মানে কি? Initial value cannot be changed. Initial value cannot be changed. তার মানে এটা একটা কনস্ট্যান্ট। আপনার ফিল্ডটা যদি কনস্ট্যান্ট হয়, জাভাতে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করে না, ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করে। নাও একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আর একটা নন কনস্ট্যান্ট ভেরিয়েবলের ডিফারেন্সটা কি? একটা তো আপনি যেটা বললেন যে if the variable is not constant the value can change, but if the variable is constant the value cannot change. এটা একটা অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট হলো যে যেহেতু ভ্যালু ক্যানট চেঞ্জ, হুইচ ভ্যালু? আপনি বলতেছেন কনস্ট্যান্টের ভ্যালু ক্যানট চেঞ্জ, হুইচ ভ্যালু? আপনি যখন কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট তৈরি করছেন তখনই তো তার একটা ইনিশিয়াল ভ্যালু বসাই দিয়েছে কনস্ট্রাক্টর। তাহলে এই ফাইনাল ফিল্ড বা কনস্ট্যান্ট, যদি ফিল্ডটা যদি কনস্ট্যান্ট হয়, এটার ভ্যালু কে সেট করবে? তাহলে মানে কোন মেথড এটা করবে? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মেথড সেটা সেট করবে। যদি বাই ডিফল্ট আমি সেটা এটা ফাইনাল লিখি তাহলে এটা কনস্ট্যান্টলি করবে, বাট যদি আমি কোনো এটা ডিফাইন করি তাহলে আমি করলাম। তাহলে আপনাকে ফাইনাল ফিল্ডের ভ্যালু দিয়ে দিতে হবে কি? যেমন আমরা যদি দেখি, এটাকে ক্লোজ করে দিই। হ্যাঁ, আমাদের যে ডামি একটা প্রজেক্ট আছে, কোথায় দেখেন তো, ইনহেরিটেন্স ডেমো। এইখানে যদি আমি এখন একটা ক্লাস বানাই, ধরেন আমি আমার একটা প্যাকেজ তৈরি করব, এখানে কয়টা প্যাকেজ আছে? কোনো প্যাকেজই নাই, প্যারেন্ট প্যাকেজ যেটা সেটাই। আমি ধরেন আরেকটা প্যাকেজ তৈরি করতে চাই, রাইট ক্লিক, জাভার ভেতর নিউ জাভা প্যাকেজ। ওকে, ধরেন আমি এখানে নাম দিলাম ম্যাথ প্যাকেজ, ওকে, বা মাই ম্যাথ। ঠিক আছে, না এটা তো আমার প্রজেক্টের প্যাকেজ। প্যাকেজ ইম্পোর্ট করে না, প্যাকেজের ক্লাস ইম্পোর্ট করে।
প্যাকেজ তো একটা ফোল্ডার, ফোল্ডার তো আর আপনি ইম্পোর্ট করবেন না, ফোল্ডারের ক্লাস ইম্পোর্ট করবেন আপনার প্রজেক্ট ফোল্ডারে। সো দ্যাট ইজ ইম্পোর্ট। তাহলে এফএক্স লাইব্রেরি আমরা ক্লাসগুলো ইম্পোর্ট করি, তাই না? আপনি যখন একটা চেকবক্স ইনক্লুড করেন এফএক্স আইডি, বা একটা কম্বো বক্স অ্যাড করেন, যে ডিপার্টমেন্ট কম্বো বক্স ইজ নাথিং বাট এ কম্বো বক্স অবজেক্ট। তাহলে কম্বো বক্স ক্লাস ইজ দ্য টাইপ। So your controller class need to know that combo box is a type. কিন্তু আমার প্রজেক্টে তো combo box নামে কোনো ক্লাস নাই, এটা এফএক্স লাইব্রেরিতে আছে, তখন আমি ইম্পোর্ট করি। তো অটোমেটিক ইম্পোর্ট স্টেটমেন্ট গুলো আপডেট কন্ট্রোলারে চলে আসে। তাহলে আমার কন্ট্রোলার ক্লাসে কিন্তু সব ওই যে এফএক্স আইডি যেগুলো আমি দিয়েছি সেই এফএক্স লাইব্রেরি ক্লাসগুলো ইম্পোর্ট হয়, লেবেল, চেকবক্স, টেবিল ভিউ, টেবিল কলাম, এটসেট্রা। অন টপ অফ দ্যাট আমি যদি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, আমি যদি একটা অ্যারে লিস্ট ইউজ করি, তাহলে সেগুলোও কিন্তু ইম্পোর্ট হয়। বোঝা যাচ্ছে? ওকে, এখন আমি যদি এখানে এই যে মাইম্যাথ নামে একটা প্যাকেজ তৈরি করলাম, কি হয়েছে না ক্যান্সেল করে দিছি? ওকে, নিউ প্যাকেজ মাইম্যাথ। তাহলে দেখেন আমার এই যে প্রজেক্টের নামে একটা ফোল্ডার ছিল CST213 ডট, এখন আমার মাইম্যাথও চলে আসছে। এখন মাইম্যাথে কোনো ক্লাস নাই, এটাতে কিছু ক্লাস আছে। এখন ধর মাইম্যাথে আমি যদি একটা ক্লাস অ্যাড করি, তাহলে এই প্যাকেজে অ্যাড করব, তাহলে এই ক্লাসটার প্যাকেজ স্টেটমেন্ট কি? এই যে প্যাকেজ CST213 ডট, আর এখানে যে ক্লাসগুলো অ্যাড করব তার প্যাকেজ স্টেটমেন্ট কি হবে? মাইম্যাথ। তাহলে নিউ জাভা ক্লাস, লেটস সে আচ্ছা মাইম্যাথ তো আছে, ধরুন আমি আরেকটা ক্রিয়েট করলাম ইউটিলিটি, তাহলে নিউ প্যাকেজ ইউটিলিটি। তাহলে আমি আমার প্রজেক্টে আমি নিজেই একটা ইউটিলিটি প্যাকেজ করলাম, ওখানে ধরেন আমি একটা ক্লাস বানালাম ক্যালকুলেটর। তাহলে এটা ক্লাস, তাহলে একটা ক্যালকুলেটর ক্লাস তৈরি হয়ে গেল। এটা প্যাকেজ স্টেটমেন্ট কি? ইউটিলিটি। এখন আমি যদি এখানে একটা ফিল্ড রাখতে চাই পাই, তাহলে প্রাইভেট ফ্লোট পাই ইকুয়াল টু 3.1618। Make sense? Is it changeable? এখন তো চেঞ্জেবল, কিন্তু অ্যাকচুয়ালি কি পায়ের ভ্যালু চেঞ্জেবল? তাইলে আমি এটা ফাইনাল করে দেব, শেষ। এখন এটা চাইলেও আর চেঞ্জ করা যাবে না। এখন আমি যদি গেটার সেটার অ্যাড করি, ক্যালকুলেটর ধরেন আপনি একটা ভ্যালু রাখতে চান, ওকে, তাহলে মেমোরি, তাহলে প্রাইভেট, এটা নন ফাইনাল, ওকে, ধরেন এটাও ফ্লোট, সেভ ভ্যালু। Now if I insert বা generate getter setter, getter and setter একসাথে, তো দেখেন ও কিন্তু ফাইনাল ফিল্ডের সেটার আমাকে তৈরি করতে দিচ্ছে না। It's absurd. You cannot change the final field. So setter আসবে কোত্থেকে? আমি সিলেক্ট করেছি getter setter both, but it generated getter setter for saved val but not for pi. For pi it is only getter. ঠিক আছে? এখন আমি যদি ধরেন জোর করে করতেও চাই, তাহলে আমার এই যে মেইন অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে কি আমি এখন ক্যালকুলেটর ক্লাসটা ইউজ করতে পারবো না? পারবো। ধরেন মেইনে গিয়ে আমি একটা ক্যালকুলেটর ইউজ করতে চাই দেখানোর জন্য আপনাকে, তাহলে আমি যদি এখন এখানে বলি ক্যালকুলেটর সি ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর, ও অ্যালাউ করছে না কেন?
কারণ ক্যালকুলেটর সে ইম্পোর্ট করতে বলতেছে। কেন ইম্পোর্ট করতে হচ্ছে? কারণ ইউজার ক্লাস এখানে হচ্ছে হ্যালো অ্যাপ্লিকেশন, আর ইউজ করতেছে কাকে? ক্যালকুলেটরকে। আর দে বিলং টু সেম প্যাকেজ? সেম প্যাকেজে না হলে ইম্পোর্ট করতে হবে, আর সেম প্যাকেজে হইলে ইম্পোর্ট করতে হবে না। তো সেম প্যাকেজে না হলে দ্যাট ইজ এ স্কোপ, প্যাকেজ ইজ এ স্কোপ, আমরা বলছি না গত ক্লাসে? হ্যাঁ, হয়েছে না আপনাদের সাথে? তাহলে যে দেখেন এখন এটা ঠিক আছে। এখন আমি যদি ধরেন এখানে যদি আমি একটা কাস্টম মেথড বানাই ক্যালকুলেটর ক্লাসে, ওকে, ধরেন আপডেট পাই, ওকে, পাবলিক ভয়েড আপডেট পাই, নাম কি আমি দিতে পারি, বাট আই উইল ট্রাই টু আপডেট দ্য পাই, ওকে, ধরেন উইথ এ প্যারামিটার, তাহলে ফ্লোট ভ্যাল স্পেলিং, হ্যাঁ, ক্যাপিটাল কেন লাগবে? আমার ইচ্ছা সেটা, আমি তো প্রিমিটিভসও দিতে পারি। তাহলে আমার এটা কি ছিল? পাই ইকুয়াল টু ভ্যাল। দিস ডট পাই না বললেও চলবে কারণ নাম আলাদা। সেম হইলে দিস ডট পাই ইকুয়াল টু পাই। এখনো আমাকে অ্যালাউ করতেছে না, লাল কালি, রেড আন্ডারলাইন। কেন? তাহলে ও বলতেছে যে পাই মেক পাই নট নট ফাইনাল। পাই তো ফাইনাল, তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না। যদি করতে চাও পাইকে আগে নন ফাইনাল করে আসো। সো আপনার এই যে ইউনিভার্সিটি নেম, ইট অলসো ক্যান বি ফাইনাল, স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল একই সাথে। স্টুডেন্ট ক্লাসে, আইরাসের স্টুডেন্ট ক্লাসে যদি আমি ইউনিভার্সিটি নেম রাখি, ইট কোয়ালিফাইজ টু বি স্ট্যাটিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল ফিল্ড। বুঝতে পেরেছেন? তো এটা এখন আমি যদি ওইটাতে যাই, আমাদের একটা আইরাসের একটা এক্সাম্পল ছিল, এটা আছে আপনাদের এখানে মিনি আইরাস। তাহলে এখানে দেখেন আমার এই ইউজার প্যাকেজে অলরেডি স্টুডেন্ট ক্লাস আছে, ওকে। এখন আমি যদি, এখন খেয়াল করেন, আমি যদি কনস্ট্রাক্টর জেনারেট করি, এগেইন বা এটাতেই দেখাতে পারি, ওইটা থেকে হয়ে আসি, আমাদের যে ফাইনাল ফিল্ডটা ছিল। নাও ক্যান আই নট গিভ দ্য ভ্যালু? ক্যান আই নট গিভ দ্য ভ্যালু? অ্যালাউ করতেছে না, অ্যালাউ করতেছে না, এটা ফাইনাল ফিল্ড, তাই না? তো কাজেই আমাকে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। ইনিশিয়াল ভ্যালুটা তো আপনার যে ইউজফুল ভ্যালু না। ইনিশিয়াল ভ্যালু তো ধরেন আপনি আপনি যদি কনস্ট্রাক্টরে দেন, ডিফল্ট কনস্ট্রাক্টরে তো সে ডিফল্ট ভ্যালু রাখবে, 0 বা টিবিএ যাই দেন, কিন্তু 0কে তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার অ্যাড্রেস টিবিএ, কিন্তু টিবিএ কে তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না ফাইনাল দিলে। এই জন্য বলতেছে তুমি একটা ভ্যালু দিয়ে দাও, বাট বাট ফাইনাল ফিল্ড কিন্তু আপনার এই যে ভ্যালুটা দিয়ে দিলেন, এটা কিন্তু সব অবজেক্টের জন্যই সেম ভ্যালু। তাহলে যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আপনি এটাকে স্ট্যাটিক ফাইনাল করতে পারেন ইন দ্যাট কেস। এখন আমি যদি এটা কনস্ট্রাক্টর জেনারেট, আমি তো করি নাই, 0 প্যারামিটার কনস্ট্রাক্টর একটা অটোমেটিক কম্পাইলার দিয়ে দেয়, ইফ আই ডোন্ট ক্রিয়েট এনি কনস্ট্রাক্টর। কিন্তু আমি যদি কনস্ট্রাক্টর জেনারেট করি, লেটস সি, জেনারেট কনস্ট্রাক্টর, তাহলে আমরা একটা, দেখেন ও কিন্তু আমাকে পাই কনস্ট্রাক্টরের মধ্যে দিচ্ছেই না। কেন? যে এটা তো ফাইনাল ফিল্ড, হ্যাঁ, তাহলে এটা ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স ভ্যারি করবে না, কাজে এটা তোমার কনস্ট্রাক্টরে নেওয়ার কোনো সুযোগই নাই। সেম ফর স্ট্যাটিক। পার্থক্যটা হলো মেমোরি অ্যালোকেশন। ফাইনাল ফিল্ডে সবার মধ্যে একটা করে নিজের কপি থাকবে,
ঠিক আছে, ধরেন এটার যে নাম আমরা দিলাম, কি দিলাম, লেটস মেক ইট পাবলিক, আপনার বোঝার জন্য বলতেছি, লেটস মেক ইট পাবলিক। তাহলে তো এই ফিল্ডকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যাবে, যাবে না অন্য জায়গা থেকে? আচ্ছা, তাইলে আমার হ্যালো অ্যাপ্লিকেশনে আমি তো একটা ক্যালকুলেটরকে ইনস্ট্যান্সিয়েট করেছি, করি নাই? এখন অবজেক্ট কি এখানে? সি। তা আমি যদি বলি যে এই পায়ের ভ্যালুটা প্রিন্ট করো সি ডট পাই, কোনো সমস্যা আছে? কি বলতেছে? পাই ইজ নট পাবলিক। আচ্ছা, তাহলে পাইকে পাবলিকই তো করলাম নাকি ক্যালকুলেটর ক্লাসে? ও পাবলিক করা নেই, প্যাকেজ করা হয়েছে, কিছু না বললে প্যাকেজ। ডু আই হ্যাভ এনি প্রবলেম? নো। কিন্তু স্ট্যাটিক হইলে এই কলটা করাই যেত না। তাহলে দেখেন ভ্যালু ওয়াইজ ফাইনাল এন্ড স্ট্যাটিক সেম। কোন সেন্সে? ফর এভরি অবজেক্ট দ্য ভ্যালু উইল বি সেম, কিন্তু স্ট্যাটিকের ভ্যালু কিন্তু আপডেট করা যায়। তাহলে ওই যে আপনার ভিউ আর কাউন্ট, ওটা কিন্তু যখন 8 ফর এভরিবডি ইট ইজ 8, যখন 10 সবার জন্য এটা 10, সো চেঞ্জ হচ্ছে, বাট ইন এ সেন্ট্রাল মেমোরি। তো তখন আমি যদি এখানে একটা স্ট্যাটিক ফিল্ড রাখি ক্যালকুলেটর ক্লাসে, লেটস সে একটা স্ট্যাটিক ফিল্ড বলেন যেটা ক্যালকুলেটর ক্লাসে রিলেভেন্ট for all calculator object, that field value will be same. ধরেন আপনি বললেন যে বিএসটিআই সার্টিফাইড, তাহলে বাংলাদেশে যত ক্যালকুলেটর তৈরি হচ্ছে বা ইম্পোর্ট হচ্ছে বিএসটিআই সার্টিফাইড। তো যদি বলা হয় যে ওকে ট্রু, তাহলে সব ক্যালকুলেটরের জন্য বিএসটিআই সার্টিফাইড। তো তাহলে আপনি যদি এখন এখানে বলেন যে বুলিয়ান বিএসটিআই সার্টিফাইড, এখন এটা তো আমি স্ট্যাটিক ফাইনাল কিছুই বলি নাই, তাহলে ইজ বিএসটিআই সার্টিফাইড, তাহলে উই আর এক্সপেক্টিং ইট উইল বি ট্রু, বাট ট্রু ফর এভরিবডি। কারোর জন্য সার্টিফাইড, কারোর জন্য সার্টিফাইড না, এইটা লিগালি পসিবল না। ইফ দেয়ার ইজ এ ক্যালকুলেটর in Bangladesh, it has to be BSTI certified. If it is the law, if it is the rules of the Commerce Ministry, যে বাংলাদেশে যারাই ক্যালকুলেটর তৈরি করবে বা ইম্পোর্ট করবে, before it comes to market, it has to be BSTI certified. তো ইলিগাল করলে সেটা অন্য জিনিস, কিন্তু আপনি যদি লিগালি একটা ক্যালকুলেটর মার্কেটে যান, অবশ্যই এটা BSTI সার্টিফাইড, তাহলে ট্রু হলে সবার জন্যই ট্রু। তা আপনি এখন বলতে পারেন যে বুলিয়ান স্ট্যাটিক, ওকে, এখনো আমাকে আন্ডারলাইন দিচ্ছে কেন? ক্যানট রিজলভ সিম্বল ইজ, তাহলে এখন ধরেন আমি এটাকে যদি পাবলিক করে দিই, তাহলে এখন আমাকে একটা ভ্যালু দিতে হবে। তো ধরেন আমি বললাম ট্রু। ও আচ্ছা, ওইটা পরে আসবে, ওকে। পাবলিক স্ট্যাটিক বুলিয়ান। এখন খেয়াল করেন, এইটা কিন্তু আমাকে ইনিশিয়াল ভ্যালু দেওয়াটা ম্যান্ডেটরি না, কারণ ইট ক্যান চেঞ্জ। এখন যখন আপনার একটা সেশন অবজেক্ট তৈরি হচ্ছে, আপনি যখন ফেসবুকে লগ ইন করে ওই লাইভে ক্লিক করলেন, তখন একটা সেশন অবজেক্ট তৈরি হচ্ছে, তখন এই সেশন অবজেক্টের কনস্ট্রাক্টর প্লাস প্লাস কাউন্টার, প্লাস প্লাস ভিজিটর নাম, সেশন কাউন্ট। তাহলে যখনই একটা সেশন অবজেক্ট ক্রিয়েট হবে, কনস্ট্রাক্টর ওইটাকে প্লাস প্লাস করবে,
আর যখনই গার্বেজ কালেক্টর বা আপনি নিজেও যদি ডিস্ট্রাক্টর ইউজ করে অবজেক্টটাকে মেমোরি থেকে রিলিজ করে দেন, তখন ডিস্ট্রাক্টর উইল ডু দ্য মাইনাস মাইনাস। তাহলে শেয়ার্ড ভ্যালুটাই কিন্তু কেউ না কেউ বাড়াচ্ছে, কেউ না কেউ কমাচ্ছে, কিন্তু যেই কমাক যেই বাড়াক সবার জন্য এটা সেম, কারণ সবাই একই মেমোরি অ্যাক্সেস করছে। তো কাজে এখন আপনি যদি বলেন যে এটাকে ফাইনাল করে দিবেন, পাবলিক স্ট্যাটিক ফাইনাল বুলিয়ান, এখন কিন্তু আপনাকে ভ্যালু দিতে হবে, এই যে ধরছে। তাহলে এখন আপনি যদি ট্রু দিয়ে দেন, এখন এখানে ফাইনাল দিলেও এই সবার জন্য ট্রু, আর যদি ফাইনাল না দিয়ে ট্রু দেই তাইলেও সবার জন্য ট্রু। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো যে স্ট্যাটিক হলে অনলি ওয়ান পিস মেমোরি and it can be updated. ফাইনালের ক্ষেত্রে it cannot be updated but individual memory. আর যদি স্ট্যাটিক ফাইনাল একই সাথে করেন তাহলে ওয়ান পিস মেমোরি and also cannot be updated. তাহলে আমাদের যে ইউনিভার্সিটি নেম আইইউবি, ইট ইজ এ গুড ক্যান্ডিডেট টু বি স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল। তাহলে এটাকে কিন্তু আমি স্ট্যাটিক করলাম। তাইলে এখন আমি যদি বলি যে সি ডট সেভড দেখাচ্ছেই না ফিল্ড, তাই না? কিন্তু আমি যদি বলি যে ক্যালকুলেটর ডট, এখন কিন্তু সে দেখাচ্ছে, কারণ এটা স্ট্যাটিক মেম্বার, সো এটার ক্লায়েন্ট ক্যানট বি ইনস্ট্যান্স, the client has to be class name, কারণ এটা মেমোরি বিলং টু ক্লাস, নট টু ইনস্ট্যান্স। তাহলে পার্থক্য বুঝতে পারলেন? এনি কোশ্চেন? জি, তাহলে আপনার যে এই সেশন কাউন্ট, should it be static final or static or both? স্ট্যাটিক, কারণ এটা আপডেট হচ্ছে। আচ্ছা, তাহলে একটা ফাইনাল ফিল্ডের এক্সাম্পল দেন। কনস্ট্যান্ট, but also it will have copy in each object, not shared memory. হ্যাঁ, ক্যালকুলেটরের যে সাইনের ভ্যালুগুলো, এটা কি আপনার ক্যালকুলেটর, প্রত্যেকটা ক্যালকুলেটর অবজেক্টের মধ্যে একই ভ্যালু আপনি স্টোর করবেন কিনা? চিন্তা করেন, এটা একটা এক্সারসাইজ থাকলো। তা ক্লাসের নাম কি? ক্লাসের নাম বলেন আগে। ক্লাসের নামের সাথে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আরবিটারি একটা ফিল্ড বললে হবে না, এটা কোন ক্লাসের ফিল্ড সেটা কনটেক্সটে রেখে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ডিপার্টমেন্ট যদি ক্লাস হয়, পোটেনশিয়াল লজিক্যালি অ্যাকসেপ্টেবল ফিল্ড কি হতে পারে? হেডের নেম রেখে তো লাভ নাই, এক নেমে তো একাধিক ফ্যাকাল্টি থাকতে পারে। ফ্যাকাল্টি আইডি বা এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম, স্কুল নেম, তারপরে আর কি হতে পারে? নাম্বার অফ মেজর্স রাখতে পারেন, তাই না? বা মেজর লিস্ট হিসাবেই রাখতে পারেন, মেজরের নামগুলো একটা লিস্টে থাকলো, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, এরকম আপনি কিছু কিছু রাখতে পারেন। কারেন্ট নাম্বার অফ স্টুডেন্ট,
না, কারেন্ট নাম্বার অফ স্টুডেন্ট এটা কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক? কেন না, সেটা আপনি বলতে পারেন নন ফাইনাল। চেঞ্জেবল মানে নন ফাইনাল, কিন্তু স্ট্যাটিক কিনা নাম্বার অফ স্টুডেন্ট বা কারেন্ট নাম্বার অফ স্টুডেন্ট। Does it qualify to be static or not? Static? Non-static? Non-static কেন? কারণ এটা তো আর সবাইকে এক্সেস করা লাগতেছে। সবাইকে আগে চিন্তা করতে হবে what is the class, department, what can be the instance. সিএসসি ডিপার্টমেন্ট এটা একটা ইনস্ট্যান্স, ট্রিপল ডিপার্টমেন্ট এটা একটা ইনস্ট্যান্স, তাই না? ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটা একটা ইনস্ট্যান্স। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট কি সেম সবার? তাহলে তো শেয়ার্ড মেমোরি হওয়ার সুযোগ নেই, নন স্ট্যাটিক। ইউনিভার্সিটি নেম স্ট্যাটিক, স্কুল নেম নন স্ট্যাটিক। এখন প্রশ্ন হলো যে ইউনিভার্সিটি নেম আপনি রাখবেন কিনা, মানে ইফ ইট ইজ কনফাইন্ড উইদিন আইরাস দেন ইটস নট নেসেসারি, মানে এটা আপনি এক্সট্রা একটা রাখলেন, না রাখলেও এটা কোনো অসুবিধা নেই, কারণ এটা রাখার প্রয়োজন নয়, কারণ এটা তো অবভিয়াস, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস। ডিপার্টমেন্ট তার ইউনিভার্সিটি নেম অন্য কিছু হবে, এটা পসিবল না। তাহলে এটা ডিফল্ট ভ্যালু, মানে এটা আপনি হার্ড কোড করে দিতে পারেন আলাদাভাবে এটাকে স্টোর না করে, তাই না? কিন্তু আপনি রাখতেও পারেন ইফ দেয়ার ইজ এ চান্স অফ চেঞ্জিং দ্য ইউনিভার্সিটি নেম। ক্যান দেয়ার বি এনি চান্স অফ চেঞ্জিং এন ইউনিভার্সিটি নেম? হতে পারে, যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা কারা এস্টাবলিশ করছে? ব্রিটিশরা। ব্রিটিশরা করছে না পাকিস্তান আমলে হয়েছে? না, ব্রিটিশ আমলেই হয়েছে। এটা ইন্ডিয়া পাকিস্তান ডিভিশনের আগেই হয়েছে, 1800 কত সালে? 1853 খুব সম্ভবত। সো তখন এটার নাম ছিল ইউনিভার্সিটি অফ DACCA, ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্যাট ওয়াজ দ্য স্পেলিং। কিন্তু এখন কই নামটা আছে না আপডেট হয়েছে? তাহলে ইউনিভার্সিটি নেম অলসো ক্যান বি আপডেটেড। আপনাদের ইউনিভার্সিটির নাম কি পুরোটা বলেন? ইউনিভার্সিটি কমা বাংলাদেশ। কিন্তু আপনি যদি ডেইলি স্টার, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের যদি আইবি নিয়ে রিপোর্ট করে, ওরা ভুল করে, ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তা এখন আমাদের ট্রাস্টি বোর্ড যদি মনে করে আমরা ভুল করে অফ এটাকে আপডেট করি, তো আপনার যদি ওরকম স্কোপ থাকে, কমন ভ্যালু বাট ফিউচারে আপডেট করার স্কোপ যদি থাকে, তাহলে আপনি স্ট্যাটিক করতে পারেন যদি রাখতেই হয়। আর যদি আপডেট করার স্কোপ না থাকে, তাহলে আপনি এটাকে স্ট্যাটিক ফাইনাল করতে পারেন যদি রাখতে চান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিক ফাইনাল রাখাটা মানে আননেসেসারি, না রাখলেও চলে মোস্ট কেসেস। বোঝা গেল? ওকে, এখন আসেন হোয়াট ইজ ফাইনাল মেথড। ফাইনাল ফিল্ড বুঝলাম, দ্য ভ্যালু ক্যানট বি চেঞ্জ, এটাই হচ্ছে ফাইনালের বটম লাইন, তাই না? ক্যানট বি চেঞ্জড। ফাইনাল মানে আমার বাড়ি বানাবো, ডিজাইন ফাইনাল, তার মানে কি ডিজাইন ক্যানট বি চেঞ্জড। আপনি একটা গাড়ি কিনবেন, মডেল ফাইনাল, ডিসিশন ফাইনাল কোন গাড়ি কিনবো, তার মানে ইফ এনিথিং ইজ ফাইনাল ইট ক্যানট চেঞ্জ। তাহলে ফিল্ডের ক্ষেত্রে ফাইনাল মানে কি? দ্য ভ্যালু, দ্য মেমোরি ভ্যালু ক্যানট চেঞ্জ। বাট when you talk about final method, what does that mean? What do you mean the method cannot change? এটার মানে কি? তার আগে আপনি বলেন যে how can you change a method? Can you change a method?
আপনার একটা মেথডকে কল করলে কি হবে, একটা নির্দিষ্ট বডি এক্সিকিউট হবে। তো বডি চেঞ্জ করাই তো মেথড চেঞ্জ করা। ক্যান ইউ চেঞ্জ দ্য বডি অফ এ মেথড? You can by overriding in subclass. আপনি একই মেথড, সেম প্যারামিটার, parameter list exactly same, but you can change the code. So if the method is final, the method can't be overridden in subclass. এটা হচ্ছে তার মানে। বুঝতে পারছেন? তার মানে অরিজিনাল অথর যে বডিটা আপনাকে প্রোভাইড করেছে অ্যাজ এ সাবক্লাস, আপনাকে ওইটাই ইউজ করতে হবে। ইউ ক্যানট চেঞ্জ দ্যাট। আপনি বলতে পারেন স্যার আমি তার একটা ভার্সন দিতে পারি প্যারামিটার চেঞ্জ করে, পারেন, কিন্তু ইউ আর নট চেঞ্জিং দ্যাট, ইউ আর ক্রিয়েটিং অ্যানাদার অপশন, ওভারলোডিং। ওইটাও থাকবে, এটাও থাকবে, কিন্তু ওইটাই আপনি অন্য কোড এক্সিকিউট করবেন, তখন ওভাররাইডিং। তার মানে ফাইনাল মেথড মানে ওভাররাইডিং ইজ নট অ্যালাউড। What about final class? The class cannot be changed. How do you change a class? By creating an extension of a class. আপনি যখন একটা সাবক্লাস তৈরি করেন, সাবক্লাস is the extension of superclass. It becomes more specific of superclass. So আমার একটা র্যান্ডম ক্লাস আছে লাইব্রেরিতে, আমি এখন র্যান্ডম ক্লাসটাকে একটা মেথড আমার প্রয়োজন যেটা ওই ক্লাসে নাই। র্যান্ডম নাম্বার রিলেটেড অনেক মেথড আছে, সো আই এম হ্যাপি উইথ দ্যাট ক্লাস বাট এক্সেপ্ট ওয়ান। তাহলে আমি কি করতে পারি, ওটাকে এক্সটেন্ড করে ওই মেথডটা অ্যাড করে দিতে পারি। সো আই এম এনহ্যান্সিং দ্য সুপার ক্লাস। ওকে, তার মানে এক্সটেনশন অফ ক্লাস মিনস ইউ আর এনহ্যান্সিং অ্যান এক্সিস্টিং ক্লাস। দ্য ফাইনাল ক্লাস মানে ওটাকে চেঞ্জ করা যাবে না, মানে ওটাকে তো আর আপনি টাচ করতে পারবেন না, বাট ওটাকে এক্সটেন্ড করেও যে আপনি একটা মডিফাইড ভার্সন তৈরি করবেন সেটাও পসিবল না। সো দ্য ক্লাস can't be extended. So if you want to prevent inheritance of your class as the class author, you can decide to make your class final class. Public final class অমুক, তাহলে অমুক ক্লাসটা এক্সটেন্ড করে দেবেন না। দ্যাট ইজ দ্য এন্ড। আপনি ডিসাইড করবেন আপনি বিয়ে শাদী করবেন না, আপনার কোনো ফিউচার বংশধর নাই। ইউ আর দ্য এন্ড অফ দ্য ফ্যামিলি ট্রি। আপনার পরে আর আপনার কোনো লিগাসি থাকবে না। ইফ ইউ ডিসাইড টু ডু দ্যাট, দেন ইউ ক্যান সে আই এম ফাইনাল ব্যাচেলর অফিসিয়ালি, তাই না? এখন আপনাকে আমি কিছু প্র্যাকটিক্যাল ইউজ কেস দেখাই, একদম রিয়েল লাইফ। ওকে, তাহলে আমার এখানে ইউটিলিটিতে ধরেন আমি একটা র্যান্ডম ক্লাস অলরেডি আছে। ওকে, তো এটা থেকে কোনো ভিউ আছে, কন্ট্রোলার আছে, কন্ট্রোলারে যাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে লেভেল, তাই না? লেভেল আছে একটা। তাইলে ধরেন আমি যদি এখানে বা আমি যদি কনসোলও প্রিন্ট করি এসআউট দিয়ে, তাও হবে। তাহলে ধরেন এই বাটনে ক্লিক করলে আমি একটা র্যান্ডম নাম্বার প্রিন্ট করতে চাই। ওকে, তাহলে র্যান্ডম নাম্বার, হাউ ডু ইউ জেনারেট র্যান্ডম নাম্বার ইন পাইথন?
র্যান্ডম ডট কি লেখেন বলেন তো পাইথনে? ওকে, দাঁড়ান আমি একটু লিখি। তাহলে এক্সাম্পল অফ ইউজ কেস অফ ফাইনাল ক্লাস। ওকে, ঠিক আছে। তাহলে আপনি র্যান্ডম নাম্বার কিভাবে জেনারেট করেন পাইথনে? ইম্পোর্ট ক্যাপিটাল আর, ছোট হাতের আর, ওকে, তারপর বলেন, কোড বলেন, নাম ইকুয়ালস টু র্যান্ডম ডট কি লিখবো, কোড বলেন। হ্যাঁ, ডি এন টি, র্যান্ডম ইন্টিজার, এটা মেথড, তাই না? রেঞ্জ দিতে পারেন, ওকে, যা খুশি দিতে পারেন। ধরেন আমি দিলাম 20 থেকে কমা 50, এর মধ্যে সে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে নামের মধ্যে দিবে ইন্টিজার হিসাবে, এটাই তো। তাহলে এখন কি আপনি বুঝেন না যে র্যান্ডিন্ট হচ্ছে মেথড আর র্যান্ডম হচ্ছে ক্লায়েন্ট? রেঞ্জ, ওকে। এখন জাভাতে আপনাকে তো ক্লাস ইউজ করতে হবে, জাভাতেও র্যান্ডম ক্লাস। তাহলে জাভাতে কি করবেন? র্যান্ডম আর ইকুয়াল টু নিউ র্যান্ডম। এখন আপনি যদি ইন্টিজার লাগে তাহলে আপনি বলবেন যে ইন্ট, মানে যে ধরনের র্যান্ডম, আপনি ওখানে যেমন র্যান্ডিন্ট ইউজ করতেন, ওখানে ধরেন র্যান্ড ইন্ট নাম্বার ইকুয়াল টু আর ডট নেক্সট র্যান্ডম ইন্টিজার। তো এটা হলো উইদাউট এনি রেঞ্জ। নাও নেক্সট ইন্ট ইজ ওভারলোডেড, আপনি রেঞ্জও দিতে পারেন, ওকে। এখন নেক্সট ইন্ট কি স্ট্যাটিক মেথড না নন স্ট্যাটিক মেথড? এই যে নেক্সট ইন্ট, আমি এখানে কোন মেথডটা ইউজ করেছি? নেক্সট ইন্ট, ইজ ইট এ স্ট্যাটিক মেথড আর নন স্ট্যাটিক মেথড? আপনি কল দেখলেই তো বুঝতে পারেন ক্লায়েন্ট কে এখানে। এটা কি ইনস্ট্যান্স না ক্লাস নেম? ক্লাস নেম, আর ক্লাস নেম আর হচ্ছে যে ক্লাস হ্যান্ডেল, তাই না? তো যেই এটা হচ্ছে আপনার নন স্ট্যাটিক মেথড। এখন এইটাকে আমরা যদি প্র্যাকটিসে দেখতে চাই যে র্যান্ডম ক্লাসের যে ইন্টিজার ভ্যালু জেনারেট করা কি কি মেথড আছে, ওকে। সো র্যান্ডম তাহলে এই যে আপনি দেখেন, আপনি যদি বুলিয়ান চান, নেক্সট বুলিয়ান, রিটার্ন টাইপ বুলিয়ান। আপনি যদি ফ্লোট চান, ডাবল চান, নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট, রিটার্ন টাইপ ডাবল ফ্লোট, ওকে। নেক্সট গসিয়ান চান, রিটার্ন টাইপ ফ্লোট। নেক্সট ইন্ট দেখেন আপনার ওভারলোডেড ভার্সন আছে, তাহলে এটা দিলে কি করবে? আপনার একটা সুডো র্যান্ডম রিটার্ন করবে ফ্রম দ্য এন্টায়ার রেঞ্জ অফ ইন্টিজার। তাহলে ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 4 বাইটস টু টু দি পাওয়ার 32, which is 4 billion. সো নেগেটিভ পজিটিভ সাইড ধরলে -2 বিলিয়ন থেকে +2 বিলিয়ন, এই রেঞ্জের মধ্যে সে একটা র্যান্ডম ইন্টিজার নাম্বার দিবে। নেগেটিভ পজিটিভ হতে পারে, যে কোনো নাম্বার উইদিন দ্য রেঞ্জ। কিন্তু আপনি যদি রেঞ্জ চান, ইউ হ্যাভ এ ওভারলোডেড ভার্সন যেখানে আপনি আপার বাউন্ড দিতে পারবেন, ওকে। এই যে বিটুইন 0 টু বাউন্ড -1 এক্সক্লুসিভ আর 0 ইনক্লুসিভ। তাহলে আমি যদি 100 দিই তাহলে 0 থেকে 99, but I cannot control the lower bound, I can only control the upper bound.
So a next int actually gives me a positive random integer, not negative, including 0 till the bound -1. Okay, it's a useful method, fine. তাহলে আমি যদি এখন এটাকে ইউজ করতে চাই, I can write so I have to import it. Print line. মেথড কোথায়? ও, মেথডের বাইরে দিচ্ছি তো, মেথডের বাইরে তো কোড দেওয়া যাবে না, মেথডের ভেতরে হবে, বুঝতে পেরেছেন? এটা তো ফিল্ড না যে মেথডের বাইরে দেবো, এটা তো একটা স্টেটমেন্ট। ওকে, তাহলে এখানে ধরুন আমি এখন যদি বলি যে এ র্যান্ডম ইন্ট প্লাস আর ডট নেক্সট ইন্ট, ও আমাকে ইন্টিজারটা রিটার্ন করবে। খেয়াল করেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড লাইন নাম্বার 17? কি হচ্ছে এখানে? তো নেক্সট ইন্ট কি রিটার্ন করে? এই যে একটু আগে দেখলাম এই আর ডট নেক্সট ইন্ট, তাহলে সে একটা যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিবে ইন্টিজার রেঞ্জের মধ্যে। আচ্ছা, ওকে। এখন আমি যদি চাই যে আমার একটা আপার বাউন্ড সহ আমি দিব, তাহলে এটা করলাম, তাহলে এ র্যান্ডম ইন্ট ফ্রম 0 to let's say 2000, তাহলে এখানে আমি 2000 দিয়ে দেব। হ্যাঁ, 0 to less than মানে 1999। মেক সেন্স? তাহলে 0 to 1999 এর মধ্যে সে একটা র্যান্ডম ভ্যালু দিবে। কিন্তু আমি যদি ইউজ করতে চাই যে 100 to 200 বা 1000 to 4999, তখন এটা কি হবে? এটা তো কাজ করবে না। তাহলে আমার কি করতে হবে? এই মেথডটা মিসিং। এখন আমি তো I cannot modify the library class, so now I can import the random class. Okay, so now I can এই ইউটিলিটির মধ্যে নিউ জাভা ক্লাস লেটস সে মাই র্যান্ডম দিলাম আর কি। এখন আমি কি বলবো? extends random, now import it এই যে জাভা ইউটিলিটি প্যাকেজের, তাহলে ইউটিলিটি ফোল্ডারে এই র্যান্ডম ক্লাসটা আছে। তাহলে আমার কিন্তু ওই যে ইন্ট নেক্সট ইন্টের দুটো ওভারলোডেড ভার্সন অলরেডি ইনহেরিটেড, চোখে দেখতেছি না বাট আছে। এখন আমি আর একটা থার্ড ভার্সন তৈরি করব উইথ 2 প্যারামিটার, লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড। তাহলে ও তো রিটার্ন করবে একটা ইন্টিজার, তাহলে পাবলিক ইন্ট, দেখেন ওখানে ও কি রিটার্ন করে সেটাই করতে পারেন, ও ইন্টি রিটার্ন করে। ওকে, ও যদি র্যাপার করতাম আমিও র্যাপার করতে পারতাম, সমস্যা নাই। তাহলে নেক্সট ইন্ট, নাও আই এম ওভারলোডিং। ওকে, এখন কি হইল? এখন কি ওভারলোডিং হইল? এখন ওভাররাইডিং হলো, কারণ অলরেডি একটা 0 প্যারামিটার ইনহেরিটেড।
এরর দিচ্ছে যেহেতু একটা ইন্টিজার রিটার্ন করার কথা, আমি কোনো রিটার্ন স্টেটমেন্ট নাই, ওই জন্য এরর দিচ্ছি। তো আমি এখানে বললাম যে ইন্ট লোয়ার কমা ইন্ট আপার। এখন আমি একটা অ্যাকচুয়াল র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই ফ্রম লোয়ার টু আপার, তাহলে আমি কি রিটার্ন করতে পারি? রিটার্ন এই আপার আমাকে কি দিবে? ধরেন আপার যদি 100 হয় তাহলে আমাকে কি দিবে? 0 to 99। কিন্তু আমি যদি 50 to 99 করতে চাই তাইলে আমাকে কি করতে হবে? না, তাইলে আমাকে যেটা করতে হবে যে এই আপার, আমার তো একটা ইনহেরিটেড ভার্সন আছেই, তাই না? তাইলে নেক্সট ইন্ট আপার আমাকে কি দিবে? 0 to 99 মাইনাস লোয়ার। ধরেন আপনার সিঙ্গেল প্যারামিটার একটা আছে না, ইনহেরিটেড, ও আপনাকে কি দিবে? আবার যদি 100 হয়, কিন্তু আপনি তো এখানে 50 দিয়েছেন, তাইলে ও যদি আপনাকে 0 দেয় তাহলে ও প্লাস হবে, তাহলে আপনি কি পাচ্ছেন? দাঁড়ান, এখানে একটা হিসাবের গন্ডগোল হচ্ছে। ডিফারেন্সটা নিতে হবে, হ্যাঁ, আপার মাইনাস লোয়ার, তাহলে আপনি কি পাবেন? প্লাস লোয়ার। এখন ঠিক আছে, তাহলে ধরেন এটা আপনি দিলেন 50 আর এটা দিলেন 100, তাহলে এখানে কত? 50। তাহলে 0 to 49, তার সাথে যদি আপনি 0 দেয় তাহলে 50 যোগ করলে হচ্ছে 50, যদি 49 দেয় তার সাথে 50 যোগ করলে 99, তাহলে কিন্তু 50 থেকে 99 হয়ে গেল। So you are cleverly utilizing the existing version in your new customized version. তাহলে এখন কিন্তু আমার 3টা ভার্সনই আছে মাই র্যান্ডমে, বাকি মেথড আনটাচড, আমার তো দরকার নাই, শুধু এটাই অ্যাড করার দরকার, বাকি সব অ্যাজ ইট ইজ। সো দিস ইজ দ্য এক্সটেনশন, অ্যাডিং এ নিউ মেথড, দ্যাটস ইট। আমি চাইলে ফিল্ডও দিতে পারতাম, কিন্তু আমার দরকার নাই। তাহলে আমি এখন যদি বলি এখানে মাই র্যান্ডম ইউজ করি, র্যান্ডম ইউজ না করে, ওকে, ইম্পোর্ট অন্য প্যাকেজে যেহেতু আছে, তাহলে দেখেন এখন 3টাই ভ্যালিড। তাহলে এখানে আমি এখন কি দিব? 1000, 4000,9999। এখন কিন্তু এটাতে কোনো আপত্তি নাই, কিন্তু অ্যাকচুয়াল র্যান্ডম ক্লাসে তো এটা নাই। তা আমি এখন আমার মাই র্যান্ডম ইউজ করলাম, আর ইজ নাও মাই র্যান্ডম। এখন যদি এটাকে আমি এক্সিকিউট করি, কোনটা? এইটা? সেটা তো আছেই, 0 থেকে একটা আছে, ওটাকে আপনি ইউজ করে, মানে আপনি এখন একটা টুল ইউজ করতেছেন, সেই টুলের মধ্যে ওটাকে আবার আপনি একটা সাব টুল হিসেবে ইউজ করতেছেন। আপনি পুরো কোড নিজে লিখতে পারতেন ওটাকে ইউজ না করে, তো তখন আপনাকে আবার র্যান্ডম নাম্বার জেনারেট করার কোড, মানে আপনাকে একটা সুডো র্যান্ডমনেস এনশিওর করার জন্য টাইম সিট ফিড নিয়ে এগুলো তখন আপনাকে আবার করতে হতো। তো আমার তো একটা করাই আছে, ওয়াই নট ইউজ দ্যাট? বাট ইটস আপ টু ইউ, আপনি চাইলে করতেই পারেন। এখন যদি এটাকে রান করি, হ্যালো অ্যাপ্লিকেশন, ওই লেভেলের মধ্যেই দেখাবে আসলে, কিন্তু লেভেলটা তো খুব ছোট। লেভেলটা কি আদৌ ছোট? একটু দেখি তো কতটুকু ছোট। লেভেলটা যথেষ্ট ছোট, তাহলে এটাকে আমরা লেভেলটাকে একটু বড় করি।
আচ্ছা, তার আগে এটাকে একটু বড় করতে হবে, যেহেতু ভি বক্স উপরে নিচেই আসবে, পাশাপাশি আনা যাবে না। এখন কি করতে হবে? কন্ট্রোল এস, আপডেট কন্ট্রোলার। কোথায়? হ্যালো অ্যাপ্লিকেশন। ও, এটা তো আসলে দরকার ছিল না, আমার কনসোলে দেখাবে। আমি তো সিস্টেম ডট আউট করেছি। এই যে কি দেখাচ্ছে, পায়েরটা দেখাচ্ছে না? এটা মেইন মেথডে করছি, তাই না? মেইন মেথডে করছি, ওটা দেখাইছে, কিন্তু আমি তো ক্লোজ করে দিলাম, কারণ বাটনে ক্লিক করলে আবার ওই তিনটা দেখাবে। এটা তো মেইন মেথডে, সো মেইন মেথড তো অটোমেটিক রান হবে, যে চলে আসছে। কারণ বাটন ক্লিক করলে এই যে, তাহলে সে 0 থেকে 1999 এর মধ্যে সে 93 দিয়েছে, আর 1000 থেকে 5000 এর মধ্যে সে 4211 দিয়েছে। এখন ইজ দেয়ার এনি ফাইনাল মেথড? আই ক্যানট ওভাররাইট দ্যাট। এখন এই যে 0 প্যারামিটার যেটা, সে যে একটা অ্যাকচুয়াল র্যান্ডম নাম্বার দিবে, আমি কি ওটাকে চেঞ্জ করতে পারবো আমার মতো করে? ওর তো একটা অ্যালগরিদম আছে না? So if you look here, এটা যদি ক্লিক করেন, এই নেক্সট মেথডটাকে সে ইউজ করছে, ওকে, করে একটা 32 বিট ইন্টিজার জেনারেট করে। তাহলে যে নেক্সট মেথডটা কোন ক্লাসের মেথড? র্যান্ডম ক্লাসেরই মেথড। একই ক্লাসের মেথড থেকে নিজের ক্লাসের মেথড ইউজ করতে হলে তার ক্লায়েন্ট লাগে না। কলারের ক্লায়েন্টই কল্ডের ক্লায়েন্ট, তাহলে নেক্সট ইন্টিজার ক্লায়েন্ট এটারও সেই ক্লায়েন্ট, এই জন্য ওটা দিতে হয় না। কিন্তু অন্য ক্লাসের মেথড হলে এখানে একটা ক্লায়েন্ট দিতে হইতো। নন স্ট্যাটিক হইলে ইনস্ট্যান্স, স্ট্যাটিক হইলে ক্লাস নেম। তাহলে এটা কিন্তু আমার ওই র্যান্ডম ক্লাসেরই মেথড, বুঝতে পেরেছেন? এই র্যান্ডম ক্লাসে আপনি যদি এখন নেক্সট মেথড খোঁজেন, মেথড সামারিতে গিয়ে নেক্সট, ইজ ইট দেয়ার? নেক্সট আছে না? নাই, আছে। জেনারেট দ্য নেক্সট সুডো র্যান্ডম নাম্বার। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড, যে কিনা আসলে আপনার ওই সুডো র্যান্ডম নাম্বারটা জেনারেট করতেছে। এবং এইটার আপনি এই যে দেখেন, সেই যে এখানে তার লজিকটা দিচ্ছে, এই মেথডটা কিভাবে কাজ করে। এখন ইজ ইট এ ফাইনাল মেথড? নো। তাহলে আপনি চাইলে এই লজিক চেঞ্জ করে আপনার মতো করে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারেন উইদিন দ্য রেঞ্জ অফ ইন্টিজার, বাট ডিফারেন্ট লজিক। সো ইট ইজ অ্যালাউড। কিন্তু যদি ফাইনাল মেথড হয়, ইটস নট অ্যালাউড। তাহলে আপনি এখন দেখতে পারেন, ইজ দেয়ার এনি ফাইনাল মেথড অর নট? তাহলে যে এখানে থাকবে ফাইনাল, হ্যাঁ, স্ট্যাটিক হলে থাকবে স্ট্যাটিক, ওকে। তাহলে এখানে কোনো স্ট্যাটিক মেথডও নাই, ফাইনাল মেথডও নাই। এখন জাস্ট আপনাদের আরেকটা দেখাই দিই, চলে যাবেন। ধরেন আমি এখানে বললাম যে স্ক্যান করব, তাহলে স্ক্যানার ক্লাস, এটা একটা ইউটিলিটি ক্লাস, এটা নিয়ে আমরা আজকে আলাপ করতেছি না, জাস্ট দেখাচ্ছি আপনাকে। তাহলে নিউ, আমি বললাম যে মাই স্ক্যানার। আমি যদি এখন বলি মাই স্ক্যানার এক্সটেন্ড স্ক্যানার, এটাও আমার ইউটিলিটি, এই যে স্ক্যানার, কিন্তু আমাকে অ্যালাউ করতেছে না। কেন? cannot inherit from final class scanner। তাহলে স্ক্যানার ক্লাস অ্যাকচুয়ালি আপনি ইনহেরিট করতে পারবেন না, because it is final class। So if you look at the summary, এই যে
পাবলিক ফাইনাল ক্লাস স্ক্যানার, এক্সটেন্স অবজেক্ট, ইমপ্লিমেন্টস, এগুলো হচ্ছে ইন্টারফেস। এগুলো হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস আমরা কথা বলি নাই, মাল্টিপল ইনহেরিটেন্সে গেলে তখন বলবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা স্ট্যাটিক ফিল, স্ট্যাটিক মেথড, ফাইনাল ফিল, ফাইনাল মেথড, ফাইনাল ক্লাস, এগুলো আমরা জানলাম। ঠিক আছে, তাহলে আজকে শেষ।